হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব তার নাম হচ্ছে হিউম্যান আই বা মানব চক্ষু। আমরা লাইটের আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পুরো পড়ে ফেলেছি, কমপ্লিট করেছি। আলোর প্রতিসরণ রিফ্র্যাকশন অফ লাইট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। তারপর তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রিজম চ্যাপ্টারটা পড়াবো, কিন্তু প্রিজমের আগে হিউম্যান আই এই চ্যাপ্টারটা কমপ্লিট করা তোমাদের প্রয়োজন, সেই জন্য আজকে আমি হিউম্যান আই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। দেখো, এই চ্যাপ্টারটা না মেনলি দুটো পার্টে কমপ্লিট করার কথা, কারণ এটাতে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু বলার আছে। দুটো পার্টে আমার কমপ্লিট করার কথা, কিন্তু যেহেতু তোমাদের বুঝতে পারছো সময় খুব কম আছে, আমি সেই জন্য চেষ্টা করব এটা একটা পার্টে কমপ্লিট করা। এবার দেখা যাক, যদি একটা পার্টে না হয় দুটো পার্ট আমি করব, কিন্তু চেষ্টা করব একটা পার্টে কমপ্লিট করা। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমি তোমাদের অতি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাই একটাই রিকোয়েস্ট, তোমরা না একটু একটু মানে আমার সাথে চলবে। এটা নয় স্যার বুঝতে পারছি না, আমি বলছি এখানে তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছো, মানে এটা যেন না হয়। আমি এখানে বোঝাবো, আমার সাথে একটু তোমাদের চলতে হবে, না হলে একটা ক্লাসে এটা কমপ্লিট করাটা পসিবল হবে না। ঠিক আছে? একটু দিমাগ খুলবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে? আচ্ছা, যারা নতুন তাদের জন্য বলে রাখি, আজ হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 50। এর আগে যে 49টা ক্লাস আমাদের টোটাল প্লেলিস্ট বানানো আছে, যেখানে আমাদের বায়োলজি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, ফিজিক্সের অলরেডি 3টে চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি, আজকে আমরা হিউম্যান আই পড়ছি। তো ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত আছে, তোমরা প্রপার সিকোয়েন্সে কিন্তু দেখতে পারো। ঠিক আছে? তো চলো আজকের হিউম্যান আই বা মানব চক্ষু এই চ্যাপ্টারটা শুরু করা যাক। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুরু করার আগে না, তোমাদের জাস্ট দুটো একটা, এই চ্যাপ্টারটা এমনি বড়, একটু ক্লাসটা বড় হবে আর কি, তো আমি তাও দুটো একটা কথা আমি না বললেই নয়। বারবার তোমরা মেসেজ করছো। দেখো, প্রথম কথা হচ্ছে আমি কোথাও অফলাইন পড়াই না। স্যার আপনি অফলাইন পড়ান, অফলাইন যাবো। অফলাইনে আমার কোনো ব্যাচ নেই। আমি অফলাইনে পড়াতাম, এখন অফলাইন টোটাল ক্লোজ করে দিয়েছি, টোটাল বন্ধ করে দিয়েছি। তো অফলাইনে কোনো কোথাও আমি পড়াই না। ঠিক আছে? আমার যা কিছু আছে আমি পুরোটাই অনলাইনে পড়াই। এই তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে ক্লাস দিই। আর আমার যে পেড ব্যাচ আছে, আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে ডাইরেক্ট ওই পেড ব্যাচ তোমরা পড়তে পারো। আদারওয়াইজ আমার আর কোথাও কোনো রকম কোনো ব্যাচ নেই। ঠিক আছে? তো নেক্সট টাইম অফলাইনে পড়ার জন্য কেউ মেসেজ করো না। যদি আমি কোনো দিন অফলাইনে পড়াই, তো আমি কি করব, তোমাদেরকে পুরো প্রপার নোটিশের মাধ্যমে, পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে বলে দেবো। ঠিক আছে? আর আরেকটা কথা, এএলপি টেকনিশিয়ানের টেকনিশিয়ানের তোমাদের ফর্ম ফিল আপ আই থিঙ্ক আজ থেকে কি কাল থেকে স্টার্ট হয়ে যাবে, তোমাদের নোটিফিকেশান ফুল চলে এসছে। তো টেকনিশিয়ানের জন্য যারা ব্যাচের কথা বলছো, একটু ওয়েট করে যাও, কারণ আমি এই ব্যাচটা যতক্ষণ না কমপ্লিট করছি, নতুন করে কোনো ব্যাচ আমি শুরু করতে পারছি না। ঠিক আছে? আমার চিন্তাভাবনা আছে টেকনিশিয়ানের জন্য যদি তোমাদের লাইভ পড়াতে পারি খুব ভালো লাগবে, চেষ্টা করব। তো পরবর্তীকালে তার জন্য ব্যাচ আসবে, অতি অবশ্যই আসবে। এবার হয়তো আমরা টাইম একটু কম পাচ্ছি, কিন্তু পরবর্তীকালে আমাদের হাতে টাইম থাকবে, তো খুব ভালো করে একদম জমিয়ে পড়বো আমরা। ঠিক আছে? তো আপাতত টেকনিশিয়ানের জন্য কোনো ব্যাচ নেই, এই ব্যাচটাই আছে। আর এটা তোমাদের শুধুমাত্র গ্রুপ ডির জন্য নয়, মানে গ্রুপ ডি, টেকনিশিয়ান, এলপি, যেই এই সমস্ত এক্সাম তোমাদের কভার আপ হয়ে যাবে, এমনকি এনটিপিসি আর আরপিএফ এটাও কভার আপ হয়ে যাবে। তো এইটা দেখলে তোমরা সমস্তটাই হেল্প পাবে। ঠিক আছে? চলো আজকে শুরু করা যাক হিউম্যান আই বা মানব চক্ষু। দেখতে পাচ্ছ দারুণ একটা লাগিয়েছিস ফটো, মানে এইভাবে যদি কারোর সামনে কেউ চোখ খুলে, বুঝতে পারছো, এমনি ভয় পেয়ে যাবে। দেখো, যখন আমরা কারো চোখের দিকে তাকাই বা চোখ দেখি, আমরা কীভাবে দেখি? স্যার এরকমভাবে দেখি। আরে এত বড় না হোক, মানে আমরা সামনে থেকে যখন দেখি চোখটা, কীভাবে দেখি? এইভাবে দেখি। এর ভেতরে কী আছে না আছে আমরা কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি? আমরা জাস্ট চোখটাকে দেখছি এইভাবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি চোখ আমরা সাইড থেকে দেখি, যদি চোখ আমরা এই সাইড থেকে দেখি বা এই সাইড থেকে দেখি, মানে আমাদের যে মাথা আছে, মস্তিষ্ক আছে, মাথা আছে, যদি আমরা তার সাইড থেকে দেখি, তো আমরা কীভাবে দেখতে পাবো? আমরা চোখকে অ্যাকচুয়ালি এরকম দেখতে পাবো। আমরা তো দেখতে পাই শুধু এইটুকু পার্ট, সামনের পার্টটা, এই সামনের পার্টটা দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে আছে কীরকম, বুঝতে পারছো? এই হচ্ছে পুরো চোখের স্ট্রাকচার, এই হচ্ছে পুরো, মানে একটা বলের মতো। আরে ক্রিকেট খেলে বল দেখেছো? ওই বলটা যদি তুমি সামনের ফেসটা দেখতে পাও, সামনে শুধু কী দেখবে? এরকম একটা গোল তল। কিন্তু যদি বলটাকে কাটা হয়, কীরকম দেখবে? যে ভেতরে কিন্তু পুরো আলাদা ব্যাপার আছে। ঠিক আছে? সামনের থেকে দেখতে আলাদা, কিন্তু ভেতরে পুরো আলাদা ব্যাপার আছে। তো চোখেরও তাই, যদি আমরা চোখকে সাইড থেকে দেখি পুরো জিনিসটা এরকম দেখতে পাবো। তো এর ভেতরে যা যা জিনিসপত্র আছে, যা যা পার্টস আছে, আমাদের সমস্তটাই পড়তে হবে। ঠিক আছে? আমি এখানে তোমাদের একটা চোখের ড্রয়িং করছি, আমি জানি খুব খারাপ ড্রয়িং করি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? দেখো, চোখে এরকম একটা পার্ট থাকে। ঠিক আছে? আর একটু ভালো করে আঁকার চেষ্টা করব। এরকম ওভালস একটা পার্ট থাকে। ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য ড্র করছি। মনে রাখবে, এই যে আমি ড্র করলাম না, এই যে পার্টটা, এই বাইরের পার্টটার নাম মনে রাখবে কি? স্ক্লেরা। কি বলা হয়? চলো আমি ইংলিশে লিখছি, বাংলাতেও লেখা আছে, দেখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? স্ক্লেরা বলা হয়। ঠিক আছে?
এর ভেতরে একটা পার্ট থাকে, এর ভেতরে একটা পার্ট থাকে, এর ভেতরে একটা পার্ট থাকে, এর ভেতরে যে পার্টটা থাকে এই ভেতরের পার্টটাকে কি বলা হয়? করোয়েড বলা হয়, মানে ইনার স্ক্লেরা, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় স্ক্লেরা। এর ভেতরের পার্টটাকে কি বলা হবে? ইনার স্ক্লেরা, মানে আভ্যন্তরীণ স্ক্লেরা, যেটাকে আমরা কি বলি? করোয়েড বলি। ঠিক আছে স্যার, এর ভেতরে কি থাকে? এর ভেতরে আর একটা পার্ট থাকে, এর ভেতরে আর একটা পার্ট থাকে, এর ভেতরে আর একটা পার্ট থাকে, এর ভেতরে আর একটা পার্ট থাকে। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য, আমাদের ভালো ছবি আছে, তোমাদেরকে এক একটা পার্ট আমি সুন্দরভাবে দেখাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইটুকু আমার করা। এর ভেতরে আরেকটা পার্ট থাকে, এই যে পার্টটা থাকে না, এই পার্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, এই পার্টটার নাম হচ্ছে রেটিনা। এই পার্টটার নাম কি? রেটিনা। ঠিক আছে স্যার, অ্যাকচুয়ালি আমাদের না এখানে লেন্স থাকে, তোমাদের দেখায়, এখানে না একটা লেন্স থাকে, এখানে আমাদের লেন্স থাকে। ঠিক আছে, আমাদের চোখের যে প্রতিবিম্ব তৈরি হয়, অ্যাকচুয়ালি আমাদের যদি প্রতিবিম্ব না তৈরি হয়, আমরা তো দেখো, আমরা কোনো বস্তুকে দেখছি এবং বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখে তৈরি হচ্ছে, তার জন্য আমরা বস্তুকে দেখতে পাচ্ছি। এই প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? মনে রাখবে, এই প্রতিবিম্ব তৈরি হয় এই রেটিনার মধ্যে। এই রেটিনাতে তোমাদের মেনলি প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে স্যার, আচ্ছা আরেকটা কথা, এই যে আমি তোমাদের পড়িয়েছিলাম, এই যে আমি লেন্সটা ড্র করলাম, এই লেন্সটা দেখে তোমরা কি বুঝতে পারছো? স্যার, লেন্সটা হচ্ছে একটা উত্তল লেন্স। তো উত্তল লেন্স কোথাও না কোথাও সবসময় বলতে পারো, একটা কেস ছাড়া, লাস্টের আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা 6টা কেস পড়েছিলাম, ভালো করে বুঝবে, কিন্তু ভালো করে শুনবে। আমরা 6টা কেস পড়েছিলাম, তার মধ্যে 5টা কেসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে উত্তল লেন্স সবসময় সৎ প্রতিবিম্ব তৈরি করে। সৎ প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব বলো? সৎ প্রতিবিম্ব তৈরি করে, অ্যাকচুয়াল প্রতিবিম্ব তৈরি করছে। কি প্রতিবিম্ব তৈরি করে? সৎ প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্ব মানে সেই প্রতিবিম্ব কেমন হবে? উল্টো প্রতিবিম্ব হবে, উল্টো, অবশীর্ষ। মানে বস্তু যদি এরকম হয়, আমাদের প্রতিবিম্ব তৈরি হবে এরকম। তো আমাদের এই বাইরে থেকে যে লাইট রে যায় না, যে লাইট রে যায় এবং এই দর্পণ, এই লেন্স দিয়ে যখন পাস হয়, অ্যাকচুয়ালি কি প্রতিবিম্ব তৈরি করবে? স্যার, প্রতিবিম্বটা হবে অবশীর্ষ, উল্টো অবশীর্ষ হবে। কিন্তু আমাদের ব্রেনে এমনভাবে সিগন্যাল যায়, এখানে না আমাদের অপটিক নার্ভ থাকে, তো এখানে যে প্রতিবিম্ব তৈরি হলো, এখানে অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে আমাদের এমনভাবে যায়, সেই বস্তুটাকে আমরা সোজাভাবে দেখি। বোঝা গেল? তাহলে আমরা স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা সম্বন্ধে জানলাম। ওকে স্যার, আমাদের এই সামনে যে একটা এরকম অংশ দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় কর্নিয়া। কি বলা হয়? কর্নিয়া। আমি তোমাদের ম্যাক্সিমাম চোখের যে এক একটা পার্ট আছে না, আমি এখানেই তোমাদের বুঝিয়ে দেবো, এরপরে পড়তে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এক একটা পার্ট দেখাবো, কিন্তু ওভারঅল একটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, এটা আমাদের কি বললাম? কর্নিয়া। আর এটা আমাদের কি বলেছিলাম? এটা হচ্ছে আমাদের লেন্স, কনভেক্স লেন্স। এই লেন্সটা না এখানে কিছু মাসেলের মাধ্যমে না আটকানো থাকে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি আমরা সিলিয়ারি মাসেল। ঠিক আছে, কি বলি এগুলোকে? সিলিয়ারি পেশি বলি। ঠিক আছে স্যার, এবং আমাদের ঠিক এই জায়গাটাতে আমাদের কি থাকে? আমাদের থাকে আইরিস থাকে। এই আইরিসের কাছে না একটা ছোট কালো বিন্দু থাকে, এটাকে বলা হয় কি? একটা ছোট কালো বিন্দু থাকে, এটাকে কি বলা হয়? পিউপিল বলা হয়। এটাকে বলা হয় পিউপিল বলা হয়। অ্যাকচুয়ালি কাজ কি? অ্যাকচুয়ালি পিউপিলের কাজ হচ্ছে যে এই লেন্সের মধ্যে কতটা রশ্মি যাবে সেইটা নির্ণয় করে এই পিউপিল। মানে আমি তোমাদের বললাম একটা পার্ট পড়াবো, জাস্ট মোটামুটি বোঝো। পিউপিল কি করে না, এর চারিদিকে না আইরিস থাকে। এর চারিদিকে কি থাকে? আরে বোঝো, এর চারিদিকে কি থাকে? এর চারিদিকে থাকে আইরিস। এই আইরিস কি করে? আইরিস না এই পিউপিলটাকে ছোট বড় সংকুচিত প্রসারণ করে, ছোট বড় করে। মানে যখন বড় করবে, তার মানে এর মধ্যে দিয়ে বেশি আলো পাস হবে না কম আলো পাস হবে? স্যার, বেশি আলো পাস হবে। যখন আমরা কোনো অন্ধকার জায়গাতে যাই, তখন আমাদের চোখের আলো প্রবেশের বেশি দরকার না কম দরকার? স্যার, বেশি আলো প্রবেশের দরকার। তো বেশি আলো প্রবেশের দরকার মানে এই যে পিউপিল আছে, পিউপিল কী হবে? বড় হবে। এবং এই বড় হতে সাহায্য কে করবে? এই চারিপাশে যে আইরিস আছে না, সে আইরিস কি করবে? ওই পিউপিলটাকে বড় হতে সাহায্য করবে। আর যখনই বড় হবে, এর মধ্যে দিয়ে বেশি আলো প্রবেশ করবে, তখন আমরা অন্ধকারও বস্তু দেখতে পাবো। ঠিক আছে স্যার, বা অল্প আলোতে বস্তু দেখতে পাবো। এবার যদি
ধরো আমরা প্রচণ্ড লাইটে আছি, দিনের বেলা পুরো বাইরে আছি, প্রচণ্ড দুপুর 12টার সময় এই গ্রীষ্মকালে ধরো বাইরে রোদ দিয়েছে, তখন কি আমাদের এই যে পিউপিল এর সাইজ ছোট হওয়া দরকার না বড় হওয়া দরকার? স্যার বড় হলে তো প্রচুর আলো প্রবেশ করবে, আমাদের চোখ জ্বালা করবে, তো আমাদের তখন পিউপিলের সাইজ ছোট হওয়া দরকার, কারণ এর ভেতর দিয়ে যেন কম আলো পাস করে, কম আলো পাস করে। তো তখন আইরিস কি করবে, এটাকে ছোট করবে। এই যে পিউপিল আছে না, পিউপিলের সাইজটাকে ছোট করবে। ছোট করার ফলে কি হবে, কম আলো প্রবেশ করবে, আমাদের চোখ জ্বালা করবে না। ওই জন্য দেখবে আমরা যখন কোনো দিনের বেলায় যখন বাইরে থাকি তখন আমাদের এই পিউপিল কি হয়, পিউপিলের সাইজ ছোট থাকে। কিন্তু যখন আমরা দিনের বেলা বাইরে থাকি পিউপিলের সাইজ ছোট থাকে, হট করে যদি কোনো আমরা অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যায় না, দেখবে আমরা সব কিছু অন্ধকার দেখি। তার কারণ কি? তার কারণ হচ্ছে পিউপিলের সাইজ ছোট আছে, কম আলো প্রবেশ করছে। আস্তে আস্তে আমি অন্ধকার জায়গায় থাকতে থাকতে পিউপিলের সাইজ যখন বড় হয়, ম্যাক্সিমাম আলো যখন প্রবেশ করে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বা আমরা ধরো কোনো অন্ধকার জায়গাতে আছি, অন্ধকার জায়গাতে আমাদের পিউপিলের সাইজ কীরকম হবে, বড় থাকবে স্যার, কারণ অন্ধকার জায়গাতে বেশি আলো প্রবেশ করা দরকার। অন্ধকার থেকে যখনই আমরা দিনের বেলা বাইরে বের হয় তখনই কি হয়, চোখে জ্বালা মানে একটা বিভৎস জ্বালা করে। কেন করে? কারণ ওই পিউপিলের সাইজ তো বড় আছে, বেশি আলো প্রবেশ করে গেছে, তখন আমাদের চোখ জ্বালা করবে। আস্তে আস্তে থাকতে থাকতে পিউপিলের সাইজ আস্তে আস্তে কমতে থাকে। বোঝা গেল? আর এই আমি পরে পার্টগুলো পড়াবো, সিলিয়ারি পেশির ভূমিকা কী, আইরিসের ভূমিকা কী, পিউপিলের ভূমিকা কী, কর্নিয়ার ভূমিকা কী। আচ্ছা, এই যে কর্নিয়া, এই কর্নিয়া কি জানো? আমাদের যখন না আই দিই আমরা, বলে না যে আমার মৃত্যুর পর আমাকে পড়ানোর আগে যেন আমাকে কি করা হয়, দাহ করার আগে বা কবর দেওয়ার আগে আমার এই আই যেন ডোনেট করা হয়, আই যেন ডোনেট করা হয়। তো আই অ্যাকচুয়ালি যে ডোনেট করে, আয়ের কোন পার্টটা করে? আমাদের কি পুরো মানুষের চোখটাকে, তোমরা কি ভাবো যে মানুষের পুরো চোখটাকে বাইরে তুলে নিয়ে চলে আসে? অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি তা নয়। আমাদের চোখের যে কর্নিয়া পার্ট আছে না, কর্নিয়া যে পার্টটা আছে, এই পার্টটা শুধুমাত্র ডোনেট করতে হয়। ঠিক আছে? কারণ আমাদের চোখ খারাপ মানে এটা ভাববে না যে ভেতরে সমস্ত সিস্টেম খারাপ হয়ে গেছে, তা কিন্তু নয়। আমাদের এই যে কর্নিয়া আছে না, এই কর্নিয়ার পার্ট খারাপ হয়ে গেলে আমরা পুরো চোখের নাও দেখতে পেতে পারি। তো শুধুমাত্র যখন আই ডোনেট করা হয়, যদি বলে আই ডোনেটের সময় কোন পার্টটা তোমাদেরকে মানে ইয়ে করা হয়, অপারেশন করে বার করে নেওয়া হয়, শুধুমাত্র কর্নিয়াটা ভাববে। মানে এটা নয় পুরো চোখটাকে খুবলে বাইরে বার করে নিয়ে আসবে, শুধুমাত্র কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করা হয়। বোঝা গেল? যদি বলা হয় যে এটা তো একটা গোল পারা জিনিস, বুঝতে পারছো, গোল পারা জিনিস, তো এর তো একটা ডায়ামিটার আছে। আর একটা বল ভাবো, বলের তো একটা ডায়ামিটার আছে। তো এই চোখের ডায়ামিটার কত? মনে রাখবে এর ডায়ামিটার হচ্ছে 2.3 সেন্টিমিটার, 2.3 সেন্টিমিটার। আর একটা জিনিস মনে রাখবে যে এর ভেতরে না একটা তরল পদার্থ থাকে, একটা জলীয় দ্রবণ থাকে, তরল জলীয় দ্রবণ থাকে। এই দ্রবণটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। কি বলা হয়? ভিট্রিয়াস হিউমার। আর ঠিক এই জায়গাটা করেও একটা তরল দ্রবণ থাকে যেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে? এর কাজ কি না কিছু পরে পড়বে। এখন এইটুকু জেনে রাখো যে এর ভেতরে যে জলীয় দ্রবণটা থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার, আর এই সামনের দিকে যে জলীয় দ্রবণটা থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। ক্লিয়ার? ঠিক আছে স্যার। তাহলে আমরা এখানে কী কী জানলাম আরেকবার রিপিট করছি, যে বাইরের যে একদম বাইরের যে স্তরটা, সেই বাইরের স্তরটাকে আমরা কি বলবো? স্ক্লেরা বলবো, স্ক্লেরা। স্ক্লেরার ভেতরে যে স্তরটা আছে সেটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কোরয়েড, কোরয়েড বলবো, বা ইনার স্ক্লেরা, স্ক্লেরা বলবো। আর কোরয়েডের ভেতরে যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমরা কি বলবো? রেটিনা বলবো। এই রেটিনাই হচ্ছে সেই পার্ট যেখানে আমাদের অ্যাকচুয়াল প্রতিবিম্বটা তৈরি হয়। ঠিক আছে স্যার? ওকে। আর কি বললাম যে এইখানে যে লেন্সটা থাকে, এখানে যে লেন্সটা থাকে সেই লেন্সটা কি লেন্স? আমাদের উত্তল লেন্স, উত্তল লেন্স। আর উত্তল লেন্সের কাজ কি? সৎ প্রতিবিম্ব তৈরি করা এবং অবশীর্ষ। তো বস্তু এখানে যখনই প্রতিবিম্ব তৈরি করবে তখনই আমাদের সৎ প্রতিবিম্ব তৈরি করবে এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করবে, অবশীর্ষ। কিন্তু আমাদের যে ব্রেন আছে, আমাদের যে অপটিক নার্ভের মাধ্যমে যখন সিগন্যাল ভেতরে যায় তখন সেটাকে আমরা সোজা করে দেখি। ঠিক আছে? এখানে যে স্টার্টিংয়ে এই ওপরের দিকে যে এরকম সাইনটা রয়েছে, যে একটুখানি ওঠা টাইপের, এটাকে আমরা কি বললাম? এটার নাম কি বললাম? এটার নাম বললাম কর্নিয়া। কর্নিয়া। যখন আমাদের আই ডোনেট করি তখন আমরা কর্নিয়া পার্টটাকে ডোনেট করি। ঠিক আছে? এই লেন্সটা দু সাইডে কিছু মাসেলের সাহায্যে আটকানো থাকে। এই মাসেলটাকে নাম কি বললাম? এই মাসেলটার নাম বললাম সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি পেশি। অ্যাকচুয়ালি সিলিয়ারি পেশি কী করে? এই লেন্সটা কখনো চওড়া করে, কখনো মোটা করে, কখনো কীরকম করে দেয়, কখনো এরকম টাইপের করে দেয়, কখনো এরকম টাইপের করে দেয়। কেন করে দেয়? তার পিছনে কারণ আছে। কখন আমরা দূরের বস্তু দেখছি, কখন আমরা কাছের বস্তু দেখছি। যখন দূরের বস্তু দেখতে হয় তখন এর ফোকাল দৈর্ঘ্যটাকে চেঞ্জ করা দরকার, যখন কাছের বস্তু দেখতে হয় তখন ফোকাল দৈর্ঘ্যটাকে চেঞ্জ করা দরকার। এই কাজটা কে করে? না সিলিয়ারি পেশি করে। আচ্ছা, এই যে লেন্স পর্যন্ত আমি পৌঁছাবো, এই লেন্সে যে লাইট আসছে, এই লাইট কার মাধ্যমে আসছে? মনে রাখবে পিউপিলের মাধ্যমে। কার মাধ্যমে আসছে? পিউপিলের মাধ্যমে।
আর পিউপিলের সাইজ ছোট বড় এটা কার উপর ডিপেন্ড করে? আইরিসের ওপরে। আইরিসেরটা না, আইরিসের আরেকটা কাজ আছে। কী কাজ স্যার? আমাদের চোখের যে অ্যাকচুয়াল কালার বলি না, আমি বলি না ব্লু আইজ, হিপনোটাইজ, যাই হোক ব্লু আইজ। আমাদের ইন্ডিয়ানদের ম্যাক্সিমাম কী হয়? ব্ল্যাক আইজ হয় আমাদের। তারপরে একটুখানি মানে কীরকম ধূসর রঙের ইয়ে হয়। তো এই যে চোখের কালার, এই যে কারোর ব্লু হয়, কারোর ধূসর হয়, কারোর ব্ল্যাক হয়, এই যে চোখের কালার, এই কালারটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে বলো তো? আইরিসের কালার। ওটা অ্যাকচুয়ালি আইরিসের কালার। যখন তোমাদের ছবি দেখাবো না তখন বুঝতে পারবে ভালো করে যে পিউপিলের চারিদিকে, এই চারিদিকে যে থাকে না, এই জিনিসটাই হচ্ছে আইরিস। আমাদের চোখের কালার যা কিছু বলি আমরা, অ্যাকচুয়ালি আমাদের আইরিসের কালার বলি। বোঝা গেল? আর এই আইরিসই এই পিউপিলটাকে ছোট বড় করতে সাহায্য করে। কখন বেশি আলো ঢোকানোর প্রয়োজন আছে আমাদের চোখে, কখন কম আলো ঢোকানোর প্রয়োজন আছে, প্রবেশের সময় আছে, এইটা ঠিক করে সম্পূর্ণ এই আইরিস। বোঝা গেল? তো আমরা এখানে এই জিনিসগুলো পড়ে ফেললাম এবং ডায়ামিটার জানলাম 2.3 সেন্টিমিটারের মতো, এবং বললাম যে ভেতরে যে জলীয় দ্রবণ থাকে তাকে বলে ভিট্রিয়াস হিউমার, আর সামনের দিকে যে জলীয় দ্রবণ থাকে তাকে বলে অ্যাকুয়াস হিউমার। মোটামুটি একটা ধারণা পেলে। এরপর আমরা এক একটা পার্ট সম্পর্কে পড়বো। যদি এইখানে তোমরা বুঝে যাও, এরপরে তোমাদের বুঝতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, চলো দেখো এখানে একটা ছবি আছে, তো আমরা প্রত্যেকটা পার্ট সম্বন্ধেই জানলাম। দেখো এনসিইআরটিতে না এই ছবিটা দেওয়া আছে। আমি কেন এটা দেখালাম? কারণ অনেক কিছু বাংলা নাম না তোমাদের জানা প্রয়োজন। তেমন দেখো সিলিয়ারি পেশিকে তো সিলিয়ারি পেশি বলা হয়, এর কোনো পরিবর্তন নেই। রেটিনা, রেটিনার মধ্যে এইমাত্র কী বললাম যে একদম ভেতরের পার্ট যেখানে আমাদের অ্যাকচুয়াল প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অপটিক স্নায়ু কী বললাম? যে এখান থেকে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তার যে সিগন্যাল পৌঁছাচ্ছে আমাদের ব্রেনে এই অপটিক স্নায়ুর মাধ্যমে। এখানে যে জলীয় দ্রবণটার ভেতরে থাকে, এই জলীয় দ্রবণটাকে আমরা কি বলি? ভিট্রিয়াস হিউমার সম্পর্কে পড়লাম। আমাদের যে এই ওপরের দিকে যে অংশটা থাকে, এই পার্টটাকে কি বলা হয়? কর্নিয়া বলা হয়। এবং আমাদের যে তারারন্ধ্র থাকে, তারারন্ধ্রটাকে আমরা কি বলি? পিউপল বলি। এই পিউপলের চারিপাশে কি থাকে? আইরিস থাকে। এবং এই সামনের দিকে যে জলীয় দ্রবণ থাকে সেটাকে বলি অ্যাকুয়াস হিউমার। আর যে লেন্সটা থাকে না, সেই লেন্সটাকে আমরা মেনলি উত্তল লেন্স থাকে, কিন্তু দেখো বাংলা নামটা কি দিয়েছে? স্ফটিকাল লেন্স। তো ঘাবড়ে যেও না যদি পরীক্ষায় আসে যে আমাদের কোন লেন্স থাকে, স্ফটিকাল লেন্স, তো স্ফটিকাল লেন্স এটাকে বাংলায় বলা হয়, মনে রাখবে। সেই জন্য আমি এই ছবিটা রেখেছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো এবার আমরা একটা একটা করে পার্ট আমরা জানবো। আমি তোমাদের কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো কোশ্চেন উঠি নাও। আগের বছর না, মানে এবছর গ্রুপ ডিতে এমন কিছু কোশ্চেন এসছে, সবাই বলছে আউট অফ সিলেবাস। আমি তোমাদের এখানে করাবো, যারা পেট ব্যাচে ছিলাম তাদের করিয়েছিলাম, মানে আমি একদম শেষের দিকে, মানে ওটা ম্যাক্সিমাম টিচাররা বাদ দিয়ে চলে যায়। ভাবে যখন থেকে কোশ্চেন আসবে না, কিন্তু ওখান থেকেও কোশ্চেন এসছে এবছর। ঠিক আছে, তো ওই জন্য বলি যে কোথাও কোনো রকম দৌড়াতে হবে না। জাস্ট আমি এখানে যেগুলো করাবো, এরপর তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওটাও তোমরা আরামসে করতে পারবে। ঠিক আছে, দেখো প্রথম আমরা কী সম্বন্ধে জানবো? স্যার কর্নিয়া সম্বন্ধে। স্যার কর্নিয়া সম্বন্ধে তো আপনি সবই বলে দিয়েছেন, সব বলে দিয়েছি। এটি কোনো এটা প্রথম কথা হচ্ছে কর্নিয়ার মধ্যে কোনো রকম কোনো নালী থাকে না, কোনো রক্তনালী থাকে না। রক্তনালীহীন এবং অত্যন্ত স্বচ্ছ পর্দা, যার মাধ্যমে আলো চোখের ভেতরে প্রবেশ করে। যদি বলে যে আমাদের চোখের ভেতরে আমি কি বললাম যে পিউপিলের মধ্যে দিয়ে চোখে আলো প্রবেশ করে, তারও আগে যদি বলি যে কার মাধ্যমে আলো এন্ট্রি নেয়, একদম স্টার্টিংয়ে এন্ট্রি নেয় কার মাধ্যমে, মনে রাখবে এই কর্নিয়া। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের চোখে না মানে মাইক্রো সেকেন্ডে তোমাদের চোখের মধ্যে কিছু একটা ধুলো, কোনো বালি, কোনো পোকামাকড়, কোনো মচ্ছর কিছু আসুক, দেখবে, বা কেউ হাত লাগিয়ে দেখবে ঝাট করে আমাদের চোখের পাতাটা বন্ধ হয়ে যায়। এটা কে সেন্স করে জানো? এটা কেস মানে আমরা এত রানিং করে কারণ কি এই কর্নিয়ার জন্য হয়। কর্নিয়া আমাদের কি করে না, বাইরে যত ধুলোবালি আছে, জীবাণু আছে, চোখের অভ্যন্তরীণ পুরো টোটাল অংশটাকে না এই রক্ষা করে কর্নিয়া। এই পুরো চোখের বডিগার্ড বলতে পারো। ঠিক আছে, একদম স্টার্টিংয়ে যদি বলে একদম শুরুতে চোখে আলো প্রবেশ করে কার মাধ্যমে, তখন কিন্তু পিউপিল বলে দিও না, এই কর্নিয়ার মাধ্যমে। ঠিক আছে, তো কর্নিয়া আলোর প্রতিসরণের অধিকাংশ কাজ এই সম্পূর্ণ করে। অর্থাৎ আলো চোখের ভেতরে ঢোকার পর একে প্রথম ফোকাস করার কাজ কে করে না, কর্নিয়া করে। মনে থাকবে। ওকে স্যার, কর্নিয়া বুঝতে পারছো? এই জায়গাটা যে অংশটা, সেটা হচ্ছে কর্নিয়া। ওকে, আমি তোমাদের আরেকটা জিনিস বললাম যে কর্নিয়া যখন আমরা আই ডোনেট করি, চোখের দান করি, মৃত্যুর পর যখন মানুষ চোখ দান করে তখন মূলত এই কর্নিয়াকে প্রতিস্থাপন করে, কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্ট যেটাকে বলা হয়। ঠিক আছে, সম্পূর্ণ চোখ দান করা হয় না, পুরো চোখটাকে উবড়ে বাইরে দিয়ে দেওয়া হয় না, শুধুমাত্র কর্নিয়া পার্টটাকে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে চোখ দানের সময়তে মানব চক্ষুর কোন অংশটা দেওয়া হয়, মনে রাখবে কর্নিয়া। ওকে, চলো নেক্সট দেখো।
নেক্সট আমরা কি পড়বো? আইরিস। আইরিস, প্রথম কথা হচ্ছে আমরা আইরিস সম্বন্ধে কি পড়লাম, এটা হচ্ছে চোখের অ্যাকচুয়ালি কালারিং পার্ট, রঙিন অংশ। আমরা যখন বলি কাউকে যে কারোর চোখ কালো, কারোর চোখ নীল, কারোর চোখ বাদামি, তখন মনে রাখবে যে কর্নিয়ার ঠিক পিছনে এই আইরিস থাকে না, এটা অ্যাকচুয়ালি আইরিসের কালার। অ্যাকচুয়ালি কার কালার? আইরিসের কালার। ঠিক আছে, এর মেন কাজ কি না, আইরিস চোখের ভেতরে কতটুকু আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে, মেনলি শাটারের মতন কাজ করে। আর এই মানে এই যে দেখো আমি কি বললাম, এই যে পিউপল থাকে, পিউপলটার পরেই আছে, এর পাশে থাকে এই আইরিস। এই পিউপিল কি করে, এটা পিউপিলকে কি করে, আইরিস কি করে, সংকুচিত করে আবার প্রসারিত করে, সংকুচিত করে আবার প্রসারিত করে। কেন? আমি তোমাদের বারবার বলছি, যখন আমাদের আলো বেশি প্রবেশ করা দরকার, যখন আমরা অন্ধকার জায়গায় থাকবো, তখন আমাদের আলো বেশি প্রবেশ করা দরকার, আলো বেশি প্রবেশ করা দরকার, তখন আমাদের কি হয়, এই পিউপিলটা বড় হয়, পিউপিলটা বড় হয়। তখন এই সিলিয়ারি পেশি, যে পাশাপাশি যে সিলিয়ারি পেশি থাকে, সরি সিলিয়ারি পেশি না, আইরিস থাকে না, এই আইরিস কি করে, এই পিউপিলটাকে বড় করে, এই পিউপিলটাকে বড় করে দেয়। ঠিক আছে, অন্ধকার জায়গাতে বেশি আলো প্রবেশ করলো। আবার কি করলো, যখন আমরা অন্ধকার জায়গা থেকে দিনের বেলা চলে যাব, দিনের বেলা, তখন কি করব, এই যে কি থাকে, এটা কি বললাম, এটা আমাদের হচ্ছে পিউপিল। এই পিউপিলকে এই যে চারিদিকে যে আমাদের আইরিস থাকে, এই পিউপিলটাকে ছোট করে দেয় কম আলো প্রবেশের জন্য। দেখবে যখন আমরা সিনেমা হল থেকে বের হয়, যখন দেখবে আমরা বাইরে থেকে সিনেমা হলে ঢুকি, সিনেমা হলে ঢোকার সময় কি দেখি, সব অন্ধকার চারিদিকে, সিঁড়ি দেখতে পাই না ঠিকঠাকভাবে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতে হয়। তার কারণ কি, আমরা যখন বাইরে ছিলাম এই পিউপিলের সাইজটা বড় ছিল, ছোট ছিল, পিউপিলের সাইজটা ছোট ছিল। ঠিক আছে, ছোট ছিল মানে কি, মানে কম আলো প্রবেশ করছিল। কিন্তু যখনই আমরা অন্ধকার জায়গায় গেলাম, তখন তো আমাদের বেশি আলো প্রবেশের দরকার, তখন এই পিউপিলটাকে তো বড় হতে হবে। তো এই পিউপিলটা বড় না হওয়ার জন্য আমরা সবসময় কি গিয়ে অন্ধকার দেখি, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। আবার যখন আমরা সিনেমা হল থেকে বেরোই, সিনেমা হলের ভেতরটা অন্ধকার থাকার জন্য আমাদের পিউপিলের সাইজটা বড়ও থাকে, বেশি আলো প্রবেশ করছে। যখনই আমরা বাইরে বেরোই, দেখবে চোখে আমাদের ঝাট করে একটা লাইটের একটা তীব্র লাগে। কেন লাগে? কারণ আমাদের তখন পিউপিলটা বড় হয়ে থাকে, বেশি আলো ঢুকছে। যখন আস্তে আস্তে ছোটো হয়ে যায়, তখন আবার অ্যাকোমোডেশন ঠিকঠাক হয়ে যায়। বোঝা গেল? তো এই যে ছোট বড় সংকোচন প্রসারণ কে করে? আইরিস করে, আইরিস। এবং আইরিস অনুযায়ী আমাদের চোখের কালারও ঠিক হয়। বোঝা গেল? চলো, যেটা বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। আইরিস হলো চোখের রঙিন অংশ, যেখানে কাউকে আমরা বলি কালো চোখ, নীল চোখ, বাদামি চোখ। এটা কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত একটা পেশিবহুল পর্দা। প্রধান কাজ কি? আইরিস চোখের ভেতরে কতটুকু আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে। এটি একটি স্বয়ংক্রিয় অ্যাপারচার বা শাটারের মতন কাজ করে। দুই ধরনের পেশি থাকে, এটা একটা পিউপিলকে সংকুচিত করে আর একটা প্রসারিত করে। অ্যাকচুয়ালি ভেতরে পেশি থাকে, আমাদের জানার দরকার নেই, আমরা এটুকু জানবো যে আইরিস পিউপিলকে সংকুচিত করে, প্রসারিত করে। বলো বোঝা গেছে? ওকে স্যার। নেক্সট দেখো নেক্সট আমরা পড়বো পিউপিল সম্পর্কে স্যার সব বলেই দিয়েছি। আরে এখানে দেখো এখানে একটা ভালো ছবি আমি তোমাদের দিয়েছি, বুঝতে পারবে। দেখো বড় হচ্ছে, পিউপিলটা কত বড় হচ্ছে, তবে আবার দেখো কত ছোট হয়ে যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো। দেখো বড় হচ্ছে ছোট হচ্ছে, কে করছে? এই পাশে যে আইরিস রয়েছে না, সেই আইরিসের কাজ। ভালো করে লক্ষ্য করো। এবং এই আইরিসই কী করছে? আমাদের চোখের কালার দিচ্ছে। আর এই পিউপিলটা দেখো, একবার এরকম হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে। বোঝা গেল? পিউপিল হলো আইরিসের ঠিক মাঝখানে অবস্থিত একটা কালো ছিদ্র, ঠিক আইরিসের মাঝখানে থাকে। দেখো আইরিসের ঠিক মাঝখানে, দেখো চারিদিকে আইরিস রয়েছে, এর ঠিক মাঝখানে যে কালো অংশটা, তো আইরিসের ঠিক মাঝখানে অবস্থিত একটা কালো ছিদ্র বা অ্যাপারচার, এটি আসলে কোনো অঙ্গ নয়, বরং আইরিসেরই মধ্যবর্তী একটা ফাঁকা অংশ দিয়ে আলো ভেতরে প্রবেশ করে। এর প্রধান কাজ কি? লেন্সের দিকে আলো প্রবাহিত করার জন্য একটা পথ তৈরি করে। এই যে লেন্সটা থাকে না, এই লেন্সে যে আলোটা আসবে, এই আলোটা কোথা থেকে আসে? এই আইরিস থেকে আসে, পিউপিল থেকে আসে। বোঝা গেল? উজ্জ্বল আলোতে আইরিসের পেশিগুলো পিউপিলকে সংকুচিত করে দেয়, যাতে অতিরিক্ত চোখে আলো না ঢুকতে পারে, রেটিনার ক্ষতি না করতে পারে। আর অন্ধকারে কি হয়? আইরিসের পেশিগুলো পিউপিলকে প্রসারিত করে দেয়, যাতে বেশি আলো চোখে ঢোকে এবং আমরা স্পষ্ট দেখতে পাই। এগুলো আমরা আলোচনা করে ফেলাম, তাই তো? আরে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কত সুন্দর ছবি লাগে, কত সুন্দর তোমাদের যে নোট বানিয়ে নিয়ে এসেছি। দেখো তোমরা শুধু একটাই কাজ করবে, শুধু শুনবে, মন দিয়ে শুনবে, আর সম্ভব হলে খাতায় নোট বানাবে, বাস। আর কি? চলো নেক্সট দেখো এখানে একটা লিস্ট, তোমার টেবিল বানিয়ে নিয়ে এসেছি। আইরিস,
আর পিউপিল, যদিও আর প্রয়োজন নেই, আমরা ডিটেলসে পড়ে ফেলেছি। পেশিবহুল রঙিন পর্দা আইরিস, আর পিউপিল হচ্ছে আইরিসের মাঝখানে ছিদ্র, কালো রঙের যে ছিদ্র থাকে। পিউপিলের আকার নিয়ন্ত্রণ করা আইরিসের কাজ, আর পিউপিলের আকার নিয়ন্ত্রণ করা হচ্ছে আইরিসের কাজ। আর পিউপিল কী করে? আলো প্রবেশের পথ করে দেয়। পরিবর্তন আলোর তীব্রতা অনুযায়ী সংকোচন প্রসারণ হয়, আর আলোর উপস্থিতি অনুযায়ী পিউপিল ছোট বড় হতে থাকে। এখানে বলছে অন্ধকার ঘর থেকে হঠাৎ উজ্জ্বল আলোতে বেরোলে আমাদের দেখতে কষ্ট হয়, কারণ তখন আমাদের পিউপিলগুলো প্রসারিত থাকে, উজ্জ্বল আলোতে সংকুচিত হতে সময় লাগে। এই সময়টুকুকে বলা হয় চোখের অ্যাডাপ্টেশন। মানে এই যে পিউপিলটা বড় আছে, কোথায় আছে? অন্ধকার ঘরে। আস্তে আস্তে আমরা যখন দিনের বেলা বাইরে বেরোবো তখন কি হবে? আমাদের চোখ প্রচণ্ড জ্বলবে, তো ধীরে 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 এই পিউপিলটা কী হয়? ছোট হতে থাকে। এই যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে নিজেকে পরিবর্তন করছে, এটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। যে পিউপিল নিজের মতন অ্যাডাপ্ট করে নিল নিজেকে, যেখানে বড় হওয়ার দরকার বড় হয়ে গেল, যেখানে ছোটো হওয়ার দরকার ছোটো হয়ে গেল, নির্দিষ্ট একটা সময় লাগে, এই সময়টাকে বলা হয় অ্যাডাপ্টেশন। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা জানবো মানব চোখের লেন্স। মানব চোখের লেন্স সম্বন্ধে আমরা কি জানলাম? যে প্রথম কথা হচ্ছে এখানে যে লেন্স থাকে তার নাম হচ্ছে উত্তল লেন্স থাকে। কি লেন্স থাকে? উত্তল লেন্স থাকে। এটা একটা স্থিতিস্থাপক প্রোটিন দ্বারা গঠিত একটা জৈব লেন্স। ঠিক আছে, কোথায় থাকে? পিউপিল থাকে, পিউপিলের ঠিক পিছনে। এই যে পিউপিল দেখতে পাচ্ছ, এই পিউপিলের ঠিক পিছনে, মানে এই পার্টটা, এই যে এই পার্টটা হচ্ছে মানব চোখের লেন্স, উত্তল লেন্স। দেখি বুঝতে পারছো তোমরা? আর আমি কি বললাম? লেন্স আলোক রশ্মিকে প্রতিসরণ করে রেটিনাতে, কোথায় এই যে লাইটটা যে এন্টার করছে, এই পিউপিল থেকে যখন লাইট এন্ট্রি নেয় এবং রেটিনাতে কি করে? প্রতিবিম্ব তৈরি করে। আর রেটিনাতে যে প্রতিবিম্ব তৈরি করে, উত্তল লেন্সের জন্য আমি কি বলেছি? সব সময় সৎ প্রতিবিম্ব তৈরি করবে এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে, এবং আমাদের অপটিক নার্ভের মাধ্যমে যখন ব্রেনে যায় সেটাকে আমরা সোজাভাবে দেখি। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, উত্তল লেন্স, কনভেক্স লেন্স। মানব চোখের লেন্স একটি প্রাকৃতিক দ্বি উত্তল বায়ো কনভেক্স লেন্স বলতে পারো, বা উত্তল লেন্স মনটা করো তাহলেও চলবে। এটি স্বচ্ছ স্থিতিস্থাপক এবং প্রোটিন দ্বারা গঠিত একটি জৈব লেন্স। অবস্থান কোথায়? এটি পিউপিলের ঠিক পিছনে। এই যে পিউপিল রয়েছে এর ঠিক পিছনে থাকে। ঠিক আছে, প্রতিবিম্ব গঠন, লেন্স আলোক রশ্মিকে প্রতিসরণ করে রেটিনাতে একটা বাস্তব এবং উল্টো ইনভার্টেড প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এখানে একটা ছোট জিনিস ভালো করে বুঝবে। এই যে লেন্সটা আছে, এই লেন্সের এখানে একটা জিনিস তোমরা, আচ্ছা সিম্পল একটা জিনিস বলো। আমি বলছি যে এইখানে ধরো আমাদের চোখ আছে, মানো কি এটা চোখ, ঠিক আছে। আমি কোনো একটা বস্তুকে এই সামনে ধরছি, আমরা দেখতে পাবো? হ্যাঁ স্যার দেখতে পাবো। অবশ্যই একটা তার ডিস্টেন্স দরকার, পরে পড়াচ্ছি সেটা কতটা ডিস্টেন্স দেখতে পাবো। আমরা যদি এইখানে একটা বস্তুকে রাখি, সেই বস্তুটাকে দেখতে পাবো এখান থেকে? অবশ্যই স্যার এই বস্তুটাকেও দেখতে পাবো। তো কোথাও না কোথাও এই যে লেন্সটা আছে, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দূরত্ব বা ফোকাল পয়েন্ট বলতে পারো, এটা কোথাও না কোথাও পরিবর্তন হচ্ছে। না হলে আমি এই সামনের বস্তুকে দেখতে পাচ্ছি, এখানে কোনো বস্তু রাখলে দেখতে পাচ্ছি, এখানে কোনো বস্তু রাখলে দেখতে পাচ্ছি, এখানেও পাচ্ছি, আমি যে জায়গাতেই বস্তু রাখি না কেন আমি দেখতে পাচ্ছি। তো কোথাও না কোথাও আমাদের এই লেন্সের ফোকাল দৈর্ঘ্য চেঞ্জ হতে হবে, নাহলে তো আমরা দেখতে পাবো না। আরে ঠিক কি না? তার জন্য আমাদের এখানে না কি থাকে জানো? সিলিয়ারি পেশি থাকে। এ কি করে? এর কাজ হচ্ছে এই যে আচ্ছা তার আগে একটা কথা বলো। আমি বলছি এই যে লেন্স, এই লেন্সের পাওয়ার আর এই যে লেন্স, দুটোই তো উত্তল লেন্স, কার পাওয়ার বেশি হবে? স্যার এও তো লাইট কনভার্জ করবে, আর এও লাইট কনভার্জ করবে, তার পাওয়ার কার বেশি? স্যার এ তো অনেক আগে করছে না, এর ফোকাস পয়েন্ট অনেক আগে, তো এর পাওয়ার বেশি আর এর পাওয়ার কম। তো যখনই আমি লেন্সকে মোটা করে দিচ্ছি তখনই এর পাওয়ার বেশি হয়ে যাচ্ছে, এর ফোকাস দৈর্ঘ্য কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আরে ফোকাস দৈর্ঘ্য যত কম হবে পাওয়ার তত বেশি হবে। তো আমাদের দূরের বস্তু যখন আমরা দেখতে চাইবো তখন নিশ্চয়ই এর ফোকাল পয়েন্ট চেঞ্জ হচ্ছে, কাছের বস্তু যখন দেখতে যাচ্ছি তখন নিশ্চয়ই ফোকাল পয়েন্ট চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা হচ্ছে কীভাবে? কখনও আমাদের যে লেন্স আছে, লেন্সটা এরকম মোটা হয়, কখনো এরকম সরু হয়, কখনো আরও সরু হয়, কখনো আবার এরকম শেপের হয়, বিভিন্ন শেপের হচ্ছে। তো লেন্সটা আমাদের কোথাও না কোথাও তো চোখে ফিক্স নয় যে ভাই এরকম লেন্স দিয়ে দিয়েছি এটাই ফিক্স, এর চওড়া লম্বা মোটা ছোটো খাটো কিছু হবে না, তা কিন্তু নয়।
এই অ্যাকচুয়ালি এই যে লম্বা মোটা করছে এটা কার জন্য হচ্ছে না, এই পাশে এক ধরনের মাসেল থাকে যেগুলোকে বলা হয় কি সিলিয়ারি পেশি, সিলিয়ারি মাসেল বলা হয়। এ কি করে এই লেন্সটাকে না ছোট মোটা বড় এরকম করতে থাকে, কখনো এরকম মোটা করে, কখনো এরকম পাতলা করে, কখনো আমাদের আমাদের বস্তু কত দূরে আছে, আমরা কতটা দূরে বস্তুকে দেখছি বা কতটা কাছে বস্তুকে দেখছি, তার জন্য লেন্স যেরকম আকার হতে হবে, ফোকাল দূরত্ব বা ফোকাস পয়েন্ট যেরকম থাকতে হবে, ঠিক সেইভাবেই লেন্সকে অ্যাকোমোডেশন করা হয়। এটা কে করে না সিলিয়ারি প্যাসেল, সিলিয়ারি মাসেল, সিলিয়ারি পেশি। তো নেক্সট হেডিংটা হলো সিলিয়ারি মাসেল। চলো নেক্সট আমরা পড়বো সিলিয়ারি পেশি। দেখো যেগুলো বললাম সেগুলোই আছে। লেন্সের প্রধান কাজ হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন ব্যাপারটা বোঝা গেল, যে ফোকাস দূরত্ব পরিবর্তন করা। আমরা সামনে বস্তু রাখি, দূরে বস্তু রাখি, মাঝে বস্তু রাখি, যেখানেই বস্তু রাখি আমার লেন্সের সাইজ সেরকম হয়ে যাবে। ফোকাস দূরত্বটাকে পরিবর্তন, যে বলছে না এটি তার ফোকাস দূরত্বকে পরিবর্তন করতে পারে। চোখের লেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ফোকাস দূরত্বকে পরিবর্তন করতে পারে। আরে ফোকাস দূরত্ব পরিবর্তন না হলে আমি সমস্ত জায়গার বস্তু দেখবো কীভাবে, তাই না? ধরো আমার এখানে লেন্স আছে, আমি এখানে একটা বস্তুকে রাখছি, ঠিক আছে দেখতে পেলাম, ঠিক আছে। আমি যদি কোনো দূরে বস্তুকে রাখি দেখতে পাবো কী করে, যদি কিনা এর ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ যদি না করে, ঠিক আছে। আরে পাওয়ার কম বেশি হতে হবে না, যদি ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ না করে, যদি ফোকাস পয়েন্ট চেঞ্জ না করে, তাহলে পাওয়ার কম বেশি হবে কি করে? দূরের বস্তুকে দেখার জন্য আমার পাওয়ার সেরকম লাগে, কাছের বস্তুকে দেখার জন্য পাওয়ার সেরকম দরকার আমার। তো এই পাওয়ারটা চেঞ্জ তখনই হবে যখন আমি ফোকাস দৈর্ঘ্যটাকে চেঞ্জ করব। আরে বোঝা গেল? ফোকাস দৈর্ঘ্যটাকে যখন আমি চেঞ্জ করব, তো এই ক্ষমতাকেই বলা হয় অ্যাকোমোডেশন বা উপযোজন, ঠিক আছে। তো লেন্সটি সিলিয়ারি পেশি দ্বারা ঝোলানো থাকে। এই পেশিগুলো লেন্সের আকারকে পরিবর্তন করে। কি করে পরিবর্তন করে দেখো, যদি দূরের বস্তু দেখি সরি, যদি আমরা দূরের বস্তু দেখি, সিলিয়ারি পেশিগুলো কি হয়ে যায় না শিথিল হয়ে যায়, লুজ হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, ফলে লেন্সটা পাতলা হয়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়। মানে ধরো আমার এরকমভাবে আছে, যখন আমরা দূরের বস্তু দেখতে যাব না, এটা পাতলা হয়ে যাবে, এরকম পাতলা হয়ে যাবে। কে করবে? এর পাশে যে সিলিয়ারি মাসেল আছে, এর পাশে যে সিলিয়ারি মাসেল আছে, এ কী করবে? রিল্যাক্স হয়ে যাবে। আর যখনই রিল্যাক্স হয়ে যাবে তখন আমার এরকম যে আকৃতিটা আস্তে আস্তে আমার এরকম আকৃতি হয়ে যাবে। হ্যাঁ, মানে কি পাতলা হয়ে যাবে। আর পাতলা হলে কি হয়ে যাবে? এর যে ফোকাস দূরত্ব, এর যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বটা বেড়ে যাবে। ফোকাস দূরত্বটা বেড়ে যাবে, আমরা দূরের বস্তু দেখতে পাবো। এটা হচ্ছে দূরের সময়। কোশ্চেন আসে ডাইরেক্ট যে দূরের বস্তু দেখার সময় আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্ব বাড়ে না কমে? মনে রাখবে কি, ফোকাস দূরত্ব বেড়ে যায়। আর যখন কাছের বস্তু দেখি তখন এই সিলিয়ারি মাসলগুলো না সংকুচিত হয়ে যায়, কন্ট্রাক্ট হয়ে যায়। তার ফলে কি হয়? লেন্সটা মোটা হয়ে যায়, এরকম মোটা হয়ে যায়। তার ফলে কি হয়? একদম সামনেই এর ফোকাস তৈরি করে, পাওয়ার বেড়ে যায়, লেন্সটা পুরু হয়ে যায়, মোটা হয়ে যায় এবং ফোকাস দূরত্ব কমে যায়। দেখো ফোকাস দূরত্ব, এর ফোকাস দূরত্ব দেখো কত বেশি আর এর ফোকাস দূরত্ব কত কম, বোঝা যাচ্ছে? তো ফোকাস দূরত্ব কমে, মানে যখনই বলবে কাছের বস্তু দেখার সময় আমাদের লেন্স কী হয় না ফোকাস দূরত্ব কমে যায় স্যার, কমে যায়, লেন্সটা পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়, সিলিয়ারি পেশিগুলো কী হয়? সংকুচিত হয়। আরে ভাবো না, আমার এই লেন্স আছে, যদি এখানে সিলিয়ারি মাসেল থাকে, যদি সংকুচিত হয়, মানে যদি এদিকে প্রেশার দেয়, এদিকে প্রেশার দেয়, দুদিক থেকে প্রেশার দিচ্ছে, কি হবে? আমার লেন্সটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাবে মানে কি, দু সাইড দিয়ে প্রেশার দিচ্ছে, আমার লেন্সটা মোটা হয়ে যাবে, পুরু হয়ে যাবে, ফোকাস দূরত্ব কমে যাবে। বোঝা গেল? তাহলে এবার কোশ্চেন এলে এখান থেকে করতে পারবে দূরের বস্তু দেখার সময় কী হয়, কাছের বস্তু দেখার সময় কী হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো এখানে আরেকটা ছবি নিয়ে এসেছি, কত ছবির মাধ্যমে তোমাদের পড়াবো। দেখো যখন রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্স হয়ে গেলে কি হবে? এটা চওড়া হয়ে গেল, দেখতে পাচ্ছ লেন্সটা কতটা চওড়া হয়ে গেছে। ডিস্টেন্স ফোকাস, দূরের বস্তু দেখার জন্য। আর যখন ক্লোজ ফোকাস, কাছের বস্তু দেখার জন্য, কন্ট্রাক্ট হবে সিলিয়ারি মাসেল। দেখো লেন্সটা দেখো মোটু পাড়া হয়ে গেছে, এরকম মোটা পাড়া হয়ে গেছে, ঠিক আছে। চলো আরে এবার আমরা কোথায় আসবো স্যার? লাইট তো প্রবেশ করে গেছে লেন্স দিয়ে, এবার আমাদের প্রতিবিম্ব তৈরি হওয়ার সময়। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় স্যার? রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়। কোথায় প্রতিবিম্ব তৈরি হয়? এই রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়। আমি তোমাদের বারবার বলেছি যে রেটিনাতে সবসময় প্রতিবিম্ব, প্রথম কথা হচ্ছে আমাদের রেটিনা কোথায়? একদম চোখের পিছনের দিকে অবস্থিত, একদম চোখের পিছনে, এবং ভেতরের স্তর, আমি বলছিলাম না 3টে স্তর আছে, তারপরে কিন্তু রেটিনা আছে। তো রেটিনা একদম ভেতরের স্তর, একদম চোখের পিছনের সাইডে। আমরা যদি চোখটা এই সাইড থেকে দেখি, যদি এইখানে আমার চোখটা দেখি, তাহলে একদম পিছন সাইডে হচ্ছে না, একদম পিছনের দিকে চোখ, একদম রেটিনা হচ্ছে আমাদের পিছনের দিকে, চোখের পিছনের দিকে, ঠিক আছে। তো এ কী করে না আলোকরশ্মি তো ওই লেন্সের মাধ্যমে প্রতিসরণ হলো, প্রতিসরিত হওয়ার পর কোথায় মিলিত হবে না রেটিনাতে মিলিত হয়। আর এখানেই যেখানে মিলিত হয় সেখানেই প্রতিবিম্ব তৈরি হয়। যেমন দেখো এখানে একটা গাছ আছে,
এখানে একটা গাছ আছে, এই গাছটা এই লেন্সের মাধ্যমে এসেছে এবং প্রতিবিম্ব এখানে তৈরি করেছে, এখানে প্রতিবিম্ব তৈরি করেছে। তো আমরা গাছটাকে কোথায় দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে প্রতিবিম্ব আমরা জানি যে রেটিনার মধ্যে না কেন কি হয় না, কোটি কোটি আলোক সংবেদী কোষ থাকে। এত কিছু জানার প্রয়োজন নেই তোমাদের, তোমাদের শুধুমাত্র এটুকু জানলেই চলবে যে রেটিনাতে আমাদের প্রতিবিম্ব তৈরি হয় এবং প্রতিবিম্ব হয় কি সৎ এবং অবশিষ্ট উল্টো হয়। ঠিক আছে, এবং আমাদের ব্রেন কী করে সেটাকে সোজা করে দেখে। আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে রেটিনাতে কোটি কোটি আমাদের আলোক সংবেদী কোষ থাকে। যখন আলো রেটিনাতে গিয়ে পড়ে, কোষগুলো না ওই আলোক বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে, মানে মেনলি কী গেল, লাইট গেল না, এই লাইটটা ওরা কি করে, রেটিনা যখন যে এত এত কোটি কোটি যে আলোক সংবেদী কোষ আছে, এ কী করে লাইটটাকে ইলেকট্রিক সিগনালে পরিণত করে, ইলেকট্রিক সিগনালে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে। ঠিক আছে, আর এই বৈদ্যুতিক সংকেত এই অপটিক্যাল নার্ভ দিয়ে কোথায় চলে যায়? মস্তিষ্কে যায়। সেটাই তো আমাদের দেখার অনুভূতি তৈরি করে। তার জন্যই তো আমরা কি করতে পারি না, বস্তুকে সোজাভাবে দেখতে পাই। আরে বোঝা গেল? দেখো মানে কী লেখা আছে না, রেটিনা হলো চোখের পিছনের দিকে অবস্থিত একটা পাতলা আলোক সংবেদী স্তর। এটি একটি ক্যামেরার ফিল্মের সঙ্গে তুলনা করা যায়। এর প্রতিবিম্বের স্থান কোথায় না, আমাদের চোখের লেন্স যেখানে যে আলোক রশ্মি প্রতিসরণ করে তার রেটিনাতে মিলিত হয় এবং এখানেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, বৈদ্যুতিক সংকেত, রেটিনাতে কোটি কোটি আলোক সংবেদী কোষ থাকে। তারা কি করে, যখন আলোক রেটিনাতে গিয়ে পড়ে তখন এই আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে দেয়। মস্তিষ্কে প্রেরণ কীভাবে হয় না, এই বৈদ্যুতিক সংকেত এই যে অপটিক্যাল নার্ভগুলো থাকে, এই অপটিক্যাল নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়, যা আমাদের দেখার অনুভূতি যোগায়। বোঝা গেল? জাস্ট তোমাদের এইটুকু মনে রাখলে হবে, প্রতিবিম্ব সৎ হবে এবং প্রতিবিম্ব উল্টো হবে, অবশীর্ষ হবে, এবং কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হবে। ব্যাস এটুকু জানলেই তোমাদের হবে। ঠিক আছে, আচ্ছা রেটিনার সম্বন্ধে আমি আরও দুটো একটা কথা তোমাদের বলে দিই। চলো নেক্সট স্লাইড দেখো, এনসিআরটিতে দেওয়া নেই তাও তোমাদের বলে দিচ্ছি। রেটিনাতে না কিছু কোষ থাকে, দু ধরনের কোষ থাকে। একটা থাকে রড সেল, রড কোষ, একটা থাকে কোন সেল, কোন কোষ। এই রড সেলের সোজাসুজি জেনে রাখো, এটা আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। এ কোনো রকম কোনো রঙের পার্থক্য করতে পারে না, এ শুধুমাত্র আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। আর এই কোন কোষ মনে রাখবে উজ্জ্বল আলোতে কাজ করে, মানে আমাদের বিভিন্ন কালারকে বুঝতে সাহায্য করে, কোনটা রেড, কোনটা ইয়েলো, কোনটা গ্রিন, কোনটা হোয়াইট, বিভিন্ন কালারের পার্থক্য করতে সাহায্য করে। যদি আমাদের কোনো কারণে এই কোন কোষে প্রবলেম হয়ে যায়, কোন কোষে, তাহলে কিন্তু ওই যে কালার ব্লাইন্ড বলে না, তোমাদের সিলেবাসে নেই তাও তোমাকে বলছি আমি, কালার ব্লাইন্ড বলে রং চিনতে পারে না, তো ওই কালার ব্লাইন্ডনেসের প্রবলেম হয়ে যাবে যদি কোন কোষে প্রবলেম হয়, এবং এটা ঠিক হবে না, কিন্তু এটা পার্মানেন্ট। বোঝা গেল? আচ্ছা, এই আমি যতদূর জানি যেটা পার্মানেন্ট, এটা ঠিক হয় না। রড কোষ যেটা বললাম, আচ্ছা অন্ধকারে দেখতে আমাদের রড কোষ সাহায্য করে। তার মানে যারা অন্ধকারে দেখতে পায় তাদের নিশ্চয়ই যে বিল্লি, কুত্তা, এদের কি আছে না, এদের রড কোষের সংখ্যা বেশি আছে যারা রাত্রেবেলায় দেখতে পায়। ঠিক আছে, যাই হোক দুটো সম্বন্ধে শুধু জেনে রাখো, রড কোষ আর কোন কোষ। চলো যেটা বললাম তোমাদের লিখিত আকারে দেখিয়ে দিই সেটা। দেখো রেটিনাতে সাধারণত দুই ধরনের কোষ থাকে। কী কী কোষ থাকতে? একটা রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। এটা হলো রড কোষ কম আলোতে বা অন্ধকারে দেখার জন্য রঙের পার্থক্য করতে পারে না, আর কোন কোষ উজ্জ্বল আলোতে কাজ করে, রঙের পার্থক্য বুঝতে সাহায্য করে। আর এর অভাব থাকলে মেনলি বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হয়। ঠিক আছে, যদিও তোমাদের এটা এনসিআরটিতে দেওয়া নেই, রেটিনাতে দু ধরনের কোষের ব্যাপারে আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের রেটিনা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের কি হয়ে গেল না, আমাদের প্রতিবিম্ব গঠন পর্যন্ত হয়ে গেল, যে চোখে কি করে আলো প্রবেশ করছে, কার মাধ্যমে আলো প্রবেশ করছে, কি করে প্রতিসরণ হচ্ছে, প্রতিবিম্ব কি করে তৈরি হচ্ছে, আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের আরও দুটো পার্ট কিন্তু বাকি আছে। কী পার্ট না, আমি তোমাদের বলেছিলাম না যে ভেতরে এক ধরনের জলীয় দ্রবণ থাকে, দু ধরনের জলীয় দ্রবণ থাকে, একটা ভিট্রিয়াস হিউমার, একটা অ্যাকুয়াস হিউমার। তো সেই দুটো সম্বন্ধে তোমাদের পড়াবো। চলো নেক্সট হেডিংটা হলো অ্যাকুয়াস হিউমার। নেক্সট হচ্ছে অ্যাকুয়াস হিউমার। দেখো এর সম্বন্ধে বেশি কিছু জানতে হবে না, শুধুমাত্র এইটুকু জানো যে এ কর্নিয়া আর লেন্সের মাঝখানে থাকে। শুধু কীটুকু জানবে, অবস্থান হচ্ছে কর্নিয়া আর লেন্সের মধ্যে যে একটা জলীয় তরল থাকে সেটা। স্যার কর্নিয়া কোথায় ছিল? কর্নিয়া আমার বাইরের দিকে ছিল। আর লেন্স কোথায় ছিল? স্যার লেন্স এখানে ছিল। তো এর মধ্যে যে জলীয় দ্রবণটা থাকে, আবার রিপিট করছি, শুধু অবস্থান জানতে হবে, কর্নিয়া আর লেন্সের মধ্যবর্তী স্থানে আমাদের কি থাকে? এই তরল জলীয় দ্রবণটা থাকে, যেটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, এর কাজ মেনলি হয় যে চোখের লেন্স এবং কর্নিয়াকে পুষ্টি সরবরাহ করা। ঠিক আছে, কারণ এদের তো নিজস্ব কোনো নালী নেই, আর রক্তনালী যার না থাকবে, রক্তের মাধ্যমেই তো আমাদের শরীরে পুষ্টিটা মেনলি ছড়ায়, যেখানে যেখানে পুষ্টি দরকার। তো রক্তনালী না থাকলে এরা পুষ্টি পাবে না। তো এরা পুষ্টিটা পায় কোথা থেকে? এই অ্যাকুয়াস হিউমার থেকে পায়। তো চোখের লেন্স আর কর্নিয়াকে এ মেনলি কী করে? পুষ্টি দেয়।
ক্লিয়ার? শুধু এইটুকু জানো অ্যাকুয়াস হিউমার সম্বন্ধে। নেক্সট দেখো, জিনিসগুলোকে না একদম সহজভাবে জানতে হবে। তোমরা এত খিচুড়ি পাখি পড়ো না, সেই জন্য তোমাদের মাথা থেকে বেরিয়ে যায়, কোনটা কোথায় আছে কোনটা কী আছে না তোমাদের মাথাতেই থাকে না। একদম ইজিভাবে পড়ো, কারণ জিনিসটাই ইজি, জিনিসটা টাফই নয়, জিনিসটা একদম ইজি জিনিস। আর তোমাদের কোশ্চেনও আসে অনেক ইজি, কিন্তু তোমরা জিনিসটাকে একটু টাফ করে ফেলো বলে তোমাদের মধ্যে একটু কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? একদম ইজিভাবে নাও। নেক্সট দেখো ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার আমরা কোথায় দেখেছিলাম? পুরো চোখটাতেই ছিল। অ্যাকুয়াস হিউমার বাদ দিয়ে যেটুকু পার্ট জলীয় দ্রবণ থাকে পুরোটাই ভিট্রিয়াস হিউমার। তার মানে দেখো এই পুরো পার্টটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এর অবস্থান শুধু জেনে রাখবে লেন্স আর রেটিনার মধ্যবর্তী স্থানে। এই যে লেন্স আর এই যে রেটিনা থাকে এখানে, রেটিনার এর মাঝে যে পুরো জলীয় দ্রবণটা থাকে সেটাই হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে যদি বলে অ্যাকুয়াস হিউমারের পরিমাণ বেশি না ভিট্রিয়াস হিউমারের, মনে রাখবে ভিট্রিয়াস হিউমারের পরিমাণ অনেক বেশি, প্রায় 80%, এই যে বলছে না 80% জায়গা দখল করে থাকে। এগুলো তোমাদের জানারই প্রয়োজন নেই যে কী থাকে না থাকে, তাও বলে দিচ্ছি 99% জল এবং 1% কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা গঠিত একটা স্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে। তোমাদের জানার প্রয়োজন নেই, আবারও বলছি মনে রাখার কোনো প্রয়োজন নেই, কোনোদিন পরীক্ষায় প্রশ্ন আসবে না, ঠিক আছে? শুধু মনে রাখবে এটা কোথায় থাকে, লেন্স আর রেটিনার মাঝখানে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আকৃতি ধরে রাখা। এই যে গোলাকৃতি যেটা আকৃতি রয়েছে না, গোলপাড়া ওভাল শেপের, এই আকৃতিটাকে ধরে রাখা হচ্ছে এর প্রধান কাজ। আর কি? চোখের ভেতরে রেটিনাকে তার জায়গায় চেপে আটকে রাখা, মানে এই যে রেটিনাটা থাকে এর যেন কোনো রকম স্থানচ্যুত না হয়, একটা প্রেসার ক্রিয়েট করে রাখে, ঠিক আছে? এই প্রেশারটার জন্য এই প্রেশারটারও কারণ আছে, পরে দেখতে পাবে এই প্রেশারটা ক্রিয়েট করার পিছনেও কারণ আছে। চোখের ভেতরে প্রবেশ করা আলো রেটিনা পৌঁছানোর জন্য একটা স্বচ্ছ মাধ্যম প্রদান করা, কারণ লাইটটা তো এরই পাস হয়ে যায়, তো একটা স্বচ্ছ মাধ্যম প্রদান করে এই ভিট্রিয়াস হিউমার। তাহলে এখানে কী কী জানবে? লেন্স আর রেটিনার মাঝখানে যে বড় জায়গাটা থাকে এখানে ভিট্রিয়াস হিউমার থাকে, প্রায় 80% জায়গা দখল করে থাকে। এর কাজ হচ্ছে এই যে গোলাকৃতি যে আকৃতিটা, সেই আকৃতিটাকে ধরে রাখা, চোখের ভেতরে আলো প্রবেশ করে মানে রেটিনা যেন সঠিক জায়গায় থাকে তার জন্য একটা প্রেসারে রাখা, এবং চোখের ভেতরে প্রবেশ করা আলোকে রেটিনা পৌঁছানোর জন্য স্বচ্ছ মাধ্যম প্রদান করা। দ্যাটস অল ভিট্রিয়াস হিউমার সম্বন্ধে এর থেকে বেশি এক্সট্রা জানার কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তো আমাদের এইখানে না আমাদের চোখের যত পার্ট ছিল না প্রত্যেকটা পার্ট আমরা ভরে ফেললাম, প্রত্যেকটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের চোখে না নানা রকম প্রবলেম হয় নানা রকম না, রোগ তো বলা যাবে না, রোগ জিনিসটা আলাদা। আমাদের চোখে নানা রকম ত্রুটি আসে, সেই ত্রুটি সম্বন্ধে জানবো। এখানে তোমাদের প্রত্যেকটা চোখের পার্ট সম্বন্ধে টোটাল হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বলবো, তোমাদের এই চোখের পার্ট সম্বন্ধে না কোশ্চেন খুব কম আসে। আমি 2025-26 গ্রুপ ডি কোশ্চেন করাচ্ছি স্টুডেন্টদেরকে, আমাদের পেড ব্যাচে চলছে। তো এর পার্টস থেকে না মানে খুব একটা যে বেশি কোশ্চেন এসছে তা নয়, তবে আসবে না ভবিষ্যতে এটা আমি বলছি না, আমি পড়িছি, অবশ্যই তোমরা পড়বে, এনসিআরটিতে দেওয়া আছে, পড়তে তো আমাদের অবশ্যই হবে। কিন্তু এর থেকেও বেশি প্রশ্ন আসে যে চোখের ত্রুটি নিয়ে, ওই যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ওইগুলো থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমি এবারে সেই পার্টটাই তোমাদের পড়াবো। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো চোখে সাধারণ ত্রুটি। দেখো রোগ কেন বলবো না, রোগ হচ্ছে চোখে যদি কোনো ক্ষতি হয়, কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হলো, কোনো ভাইরাস দ্বারা আক্রমণ হলো, হলো, সেটাকে আমরা রোগ বলবো, ঠিক আছে? ধরো তোমার শরীরের কোনো একটা পার্ট না কেটে গেছে, তো বলবে সেই জায়গাটা রোগ হয়েছে, কি বলবে? কেটে গেছে বলবে, তাই না? ধরো তোমার শরীরের কোনো একটা পার্টে ব্যাকটেরিয়াজনিত কোনো প্রবলেম হয়েছে, ভাইরাসজনিত কোনো প্রবলেম হয়েছে, সেটাকে আমরা রোগ বলবো, ডিজিজ বলবো। কিন্তু কোনো একটা পার্ট যদি কেটে যায় ধরো কোনো কারণে, সেই কেটে যাওয়া পার্টটাকে আমরা রোগ বলবো কি না? ঠিক সেই রকমই আমাদের চোখে না কিছু ত্রুটি আসে। কিসের জন্য ত্রুটি আসে? ত্রুটি মেনলি আসে যে রেটিনা ছিল না, এই রেটিনাতে যদি ঠিকঠাকভাবে প্রতিবিম্ব গঠন না হয়, যদি রেটিনাতে প্রতিবিম্ব ঠিকঠাক গঠিত না হয়, ধরো কোনো সময় রেটিনাতে ধরো এই লেন্স আছে, লেন্সে ধরো কোনো কারণে এই সামনে প্রতিবিম্ব গঠন হয়ে যাচ্ছে, বা কখনো ধরো পিছনে প্রতিবিম্ব গঠন হয়ে যাচ্ছে, বা ধরো আবঝা দেখতে পাচ্ছি আমরা, তো এইগুলোকে ত্রুটি বলে, বিভিন্ন রকম ত্রুটি। বাকি কথা হচ্ছে এই রেটিনার ওপরে যে প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা, সেই প্রতিবিম্ব যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে আমরা বলবো চোখের ত্রুটি। সাধারণত আমাদের এনসিআরটিতে না 3 ধরনের ত্রুটির কথা উল্লেখ করা আছে। কী কী ত্রুটির উল্লেখ করা আছে? এক নম্বর হচ্ছে মায়োপিয়া, যেটাকে আমরা হ্রস্ব দৃষ্টি বলি, এটা এনসিআরটিতে আছেই, নামগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? হতে পারে মায়োপিয়ার জায়গায় হ্রস্ব দৃষ্টি দিয়ে দিল, ওকে? তো মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি, এটাকে বলে মায়োপিয়া অর নিয়ার সাইডনেস ইংলিশে বলে। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া অর ফার সাইডনেস বলে দীর্ঘদৃষ্টি। আর একটা আছে প্রেস বায়োপিয়া। আচ্ছা, প্রেস বায়োপিয়া অনেক সময় বাংলাতে এইভাবেও লেখা থাকে, প্রেস বায়োপিয়া, তো ঘাবড়ে যাবে না, হ্যাঁ? প্রেস বায়োপিয়া
ইংলিশেও তাই বলে প্রেস মায়োপিয়া। এই তিনটে রোগ তিনটে ত্রুটি সম্বন্ধে আমরা পড়বো এখানে। তো প্রথম কোনটা পড়বো? মায়োপিয়া। চলো নেক্সট হেডিংটা হলো মায়োপিয়া। আমি একটু ফাস্ট চলছি কারণ বুঝতে পারছো আমাকে একটা ভিডিওর মধ্যে এটা আমি কমপ্লিট করার চেষ্টা করছি। আমার সঙ্গে একটু ফাস্ট চলবে, তোমার যাদের প্রবলেম হচ্ছে তারা একটু স্লো করে দেখতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি বুঝিয়ে বলছি, তোমাদের কোথাও কোনো সমস্যা আশা করি হবে না। দেখো মায়োপিয়া সম্বন্ধে জিনিসটা বুঝবে। আমি বলছি যে মায়োপিয়ার বাংলা হচ্ছে হস্য দৃষ্টি। হস্য দৃষ্টি মানে কি? আরে হস্য দৃষ্টি বা এটাকে কি বলবো, নিকট দৃষ্টি। নিকট দৃষ্টি দোষ, নিকট দৃষ্টি দোষ। এটা শুনে কি মনে হচ্ছে? আরে শুনে মনে হচ্ছে স্যার নিকট দৃষ্টি মানে কাছের বস্তু দেখতে পাবে না, এটা শুনে মনে হচ্ছে তো? না, ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো। দূরের বস্তুকে দেখতে পায় না, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না। 1 নম্বর পয়েন্ট, শুধু এটা মনে রাখো। আরে মায়োপিয়া মানে কি? হস্য দৃষ্টি বা নিকট দৃষ্টি। তার মানে বোঝা যাচ্ছে নিকট দৃষ্টি দোষ মানে নিকটের বস্তু দেখতে পাবে না, কিন্তু উল্টো নিকটের বস্তু দেখতে পাবে, দূরের বস্তু দেখতে পাবে না। ঠিক আছে স্যার, তাহলে স্যার নিকট দৃষ্টি দোষ বলছে কেন? অ্যাকচুয়ালি কি হয় না, ধরো এটা রেটিনা, এখানে ধরো লেন্স আছে। এই যে এর প্রতিবিম্ব গঠন হওয়ার কথা ছিল কোথায়? রেটিনাতে। কিন্তু প্রবলেম হচ্ছে এর আগেই প্রতিবিম্ব গঠন হয়ে যায়, আগেই প্রতিবিম্ব গঠন হয়ে যায়, রেটিনা পর্যন্ত পৌঁছায় না। তো এই লেন্সের কাছেই প্রতিবিম্ব গঠন হয় বলে একে নিকট দৃষ্টি বলা হয়, নিকট দৃষ্টি দোষ বলা হয়, হস্য দৃষ্টি মায়োপিয়া। কাছে গঠিত হয়ে যায়, লেন্সের কাছে গঠিত হয়ে যায় বলে। এর ফলে কি হয়, দূরের বস্তু দেখতে পায় না কিন্তু কাছের বস্তু ঠিকঠাকভাবে দেখতে পায়, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়। গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট শুধু মনে রাখবে, এইটাকে ঠিক করার জন্য না কি দরকার? আরে বলো কি দরকার? স্যার আরেকটা লেন্স লাগানো দরকার। কি লেন্স লাগাবে? আচ্ছা আমি যদি এখানে আরেকটা উত্তল লেন্স লাগিয়ে দিই তাহলে কি হবে? আরও কনভার্জ করে যাবে। তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, সেই জায়গায় দেখবো যে আরও কনভার্জ করে যাবে, মানে এখানে প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে দেখবো। তো আমার তো কনভার্জ করা কাজ নয়, কনভার্জিংয়ের প্রবলেম হচ্ছে আমার না, কাছে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। আরে বোঝো, ফিল করো, মুখস্থ নয়। দেখো আমি কি বলছি, ধরো এই একটা লেন্স আছে, তো আমার কি করছে না, ধরো আমার কাছে প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে। আমার রেটিনা ধরো এখানে আছে, আমার রেটিনা পর্যন্ত পৌঁছাতে হবে। আমি যদি আরেকটা লেন্সকে লাগিয়ে দিই, উত্তল লেন্স, আরেকটা উত্তল লেন্স লাগিয়ে দিই, তাহলে কি হবে ভাই? আরও কাছে প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে, আরও কাছে। কারণ প্রতিবিম্বের উত্তল লেন্সের কাজই হচ্ছে কনভার্জ করা একটা জায়গায় মেলানো। তো প্রবলেম হয়ে যাবে, স্যার এখানে তো এটা করা যাবে না, তো কি করতে হবে? এখানে না একটা অবতল লেন্স লাগিয়ে দাও। আর অবতল লেন্স কী করে? লাইটকে ছড়িয়ে দেয়। অবতল লেন্স কী করে? লাইটকে ছড়িয়ে দেয়। তো যখনই এখান থেকে যাবে না, এটাকে ছড়িয়ে দেবে। আর তারপরে যখন এটা মার্জ হবে তখন দেখবো পুরো রেটিনাতেই হচ্ছে। বোঝা গেল? তার মানে একে কি ইউজ করতে হবে? অবতল লেন্স ইউজ করতে হবে। বাস এই 3টে জিনিস জানা, শুধু এই 3টে জিনিস জানা, যে নিকট দৃষ্টি কেন বলে, নিকট দৃষ্টির ফলে আমরা কাছের বস্তু না দূরের বস্তু দেখতে প্রবলেম হয়, আর এর জন্য এর উপাচারের জন্য ঠিক করার জন্য কোন লেন্স ইউজ করব। আর কি আছে চলো এগুলোই তোমাদের একবার দেখিয়ে দিই ছবির মাধ্যমে। দেখো, আরে দেখো এখানে কি হচ্ছিল, এটা হচ্ছে আমাদের সঠিক, এই যে নর্মাল ভিশন, সঠিক ভিশন একদম, যে রেটিনাতে তৈরি হচ্ছিল। মায়োপিয়াতে কী হচ্ছিল না, আগে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছিল, এখানেই প্রতিবিম্ব তৈরি হচ্ছিল। হস্য দৃষ্টি বা নিকট দৃষ্টি বলা হয়। এই ত্রুটি সম্পন্ন ব্যক্তিরা কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। এদের ক্ষেত্রে চোখের দূরবিন্দু, এটাও এনসিআরটিতে উল্লেখ করা আছে, চোখের দূরবিন্দু অসীম ইনফিনিটি থেকে অনেক কাছে চলে আসে। প্রতিবিম্বের অবস্থান কীরকম হয় না, এই ত্রুটিযুক্ত চোখে দূরের বস্তু প্রতিবিম্ব রেটিনার উপরে গঠিত না হয়ে রেটিনার সামনে গঠিত হয়, যে রেটিনার সামনে গঠিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো এটা এনসিআরটির ফটো, আমি তোমাদের এনসিআরটি পুরো ছবি দিয়েছি। এটা লক্ষ্য করো, হস্ত দৃষ্টির ক্ষেত্রে কি হচ্ছে না, এই আমার লেন্স আছে না এখানে, তো এই লাইট এসে আমার এখানে দেখো রেটিনার আগেই এইখানে মিলিত হয়ে গেছে। কিন্তু যখনই আমি এখানে একটা অবতল লেন্স দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা একদম সঠিক জায়গাতে একদম রেটিনাতে গিয়ে প্রতিবিম্ব তৈরি করছে। হস্তদৃষ্টির সংশোধন, এই ছবিটা আছে এনসিআরটিতে, আমি তোমাদের দিয়েছি। ঠিক আছে, চলো এর উপাচার কি? স্যার ত্রুটি সৃষ্টির কারণ। আচ্ছা ত্রুটি সৃষ্টির কারণ কেন মায়োপিয়া হলো কেন? দেখো ব্যাপারটা কি হয়, যদি 1 মিনিট এদিকে লক্ষ্য করো, আমি বলছি যে এই লেন্সটা কি করেছে না, লাইটটাকে না আগেই মিলিয়ে দিয়েছে, রেটিনা পর্যন্ত যায়নি। তো কোথাও না কোথাও
কোথাও না কোথাও আমার ফোকাস কমে যাচ্ছে, মানে কি, মানে লেন্সের পাওয়ার নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। আর এই মাত্র বললাম আমরা পি সমান কি জানি 1/f, মানে ফোকাস কমে যাচ্ছে মানে লেন্সের পাওয়ার বেড়ে যাচ্ছে। যদি কোনো কারণে লেন্সের পাওয়ার বেড়ে যায় তাহলে আমার লেন্সের পাওয়ার বেড়ে গেলে কী হবে, ফোকাস আগেই তৈরি হয়ে যাবে, পাওয়ার বেড়ে গেছে। এটাকে আমরা কি বলি, যে বক্রতা অত্যধিক হয়ে যাওয়া, বক্রতা অত্যধিক হয়ে যাওয়া। আরেকটা কি কারণ হতে পারে? 1 নম্বর কারণ স্যার লেন্সের পাওয়ার বেড়ে যাওয়া। 2 নম্বর কারণ কি হতে পারে? ধরো আগে আগে আমার অক্ষি গোলকটা ছিল, ধরো এখানেই ছিল, ঠিকঠাক জায়গাতেই তৈরি হতো, প্রতিবিম্ব ঠিকঠাক জায়গাতেই তৈরি হতো। কোনো কারণে ধরো অক্ষি গোলকের সাইজটা বেড়ে গেছে, আরে চোখের যে সাইজটা অক্ষি গোলকটা ধরো কোনো কারণে সাইজ বেড়ে গেছে, তো বেড়ে গেলে আর এই পর্যন্ত পৌঁছাতে পারছে, এটা পাচ্ছে না। তো লেন্সের প্রবলেম নেই, হয়তো আমার অক্ষি গোলকের প্রবলেম আছে, অক্ষি গোলকটা বেড়ে গেছে। তো মেনলি এই দুটো কারণের জন্য হয়। দেখো এখানে কি লেখা আছে, অক্ষিগোলক অত্যধিক বক্রতা, মানে পাওয়ার যদি খুব বেশি হয়ে যায় তাহলে হতে পারে। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় যদি বড় হয়ে যায় তাহলে আগেই প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। এর প্রতিকার কি? উপযুক্ত ক্ষমতার অবতল লেন্স ব্যবহার করো, কনকেভ লেন্স ব্যবহার করার মাধ্যমে এই ত্রুটি সংশোধন করা যায়। অবতল লেন্স দূরের বস্তুর প্রতিবিম্বকে পুনরায় রেটিনার উপরে স্থাপন করতে সাহায্য করে। এই যে লাগিয়ে দিয়েছে অবতল লেন্স, আর এখানে তো চোখের ভেতরে আমার উত্তল লেন্স আছেই, সঠিক জায়গাতে দেখো প্রতিবিম্ব তৈরি করেছে, সঠিক জায়গাতে প্রতিবিম্ব তৈরি করেছে রেটিনার উপরে। ঠিক আছে, চলো এটা গেল আমাদের মায়োপিয়া। এরপর আমরা কি পড়বো? হাইপারমেট্রোপিয়া, ঠিক এর উল্টোটা। নেক্সট আমরা পড়বো হাইপারমেট্রোপিয়া, ঠিক এর উল্টোটা। স্যার উল্টোটা মানে হচ্ছে ওখানে কি হয়েছিল, দেখো এইটাকে কি বলা হয় জানো তো, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টির প্রবলেম, দীর্ঘদৃষ্টি, ঠিক আছে, দূরদৃষ্টি প্রবলেম, দূরদৃষ্টি সমস্যা। তার মানে কি স্যার আমরা দূরের বস্তু দেখতে পাবো না? না, ঠিক উল্টোটা, কাছের বস্তুকে দেখতে পাবো না। দূরের বস্তুকে তো ঠিকঠাক দেখতে পাবো, কিন্তু কাছের বস্তুকে দেখতে আমার সমস্যা হবে। ঠিক আছে, দেখো আমাদের না কি হয় না, ধরো আমার এখানে চোখ আছে, ভালো করে বুঝবে, এখানে চোখ আছে। এই চোখের, আমি ক্লাসটা শর্টে শেষ করতে পারবো না কারণ এই জিনিসগুলো তোমাদের বলা দরকার আছে। এই চোখের আমি ধরো কোনো বস্তুকে এতটা ডিস্টেন্সে রেখেছি দেখতে পাচ্ছি, এতটা ডিস্টেন্সে রেখেছি দেখতে পাচ্ছি, এতটা ডিস্টেন্স রেখে দেখতে পাচ্ছি। আমি যদি চোখের সামনে পুরো নিয়ে চলে আসি এই বস্তুটাকে দেখতে পাবো? আর না স্যার, এই বস্তুটাকে আমরা ঝাপসা দেখবো। তখন আমরা যদি খুব কাছে বস্তুকে নিয়ে চলে আসি আমরা দেখতে পাই না, ঝাপসা দেখি। কেন ঝাপসা দেখি? কারণ এটাকে বলা হয় কি জানো তো, নিকটতম বিন্দু। যে বিন্দুতে লাস্ট বস্তুকে রাখলে পরে আমরা পরিষ্কার দেখতে পাই, কাছাকাছি, একদম কাছাকাছি, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। কিন্তু 25 সেন্টিমিটারে যদি এক্সট্রা নিয়ে আসো, 24 সেন্টিমিটারে, 23 সেন্টিমিটারে, 20 সেন্টিমিটারে, বস্তুকে দেখতে পাবো না। বস্তুকে কি দেখতে পাবো? ঝাপসা দেখতে পাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হয়, কাছের বস্তুকে স্যার দেখতে প্রবলেম হয় আমার, কাছের বস্তুকে দেখতে প্রবলেম হয়। হাইপারমেট্রোপিয়াতে কাছের বস্তুকে দেখতে পায় না। মানে এমনিই তো 25 সেন্টিমিটারে বেশি যদি নিয়ে আসি দেখতে পাবো না, কিন্তু এর 25 সেন্টিমিটারে রাখলেও দেখতে পাবো না, 26-এ রাখলেও দেখতে পাবো না, কাছের বস্তুকে দেখতে প্রবলেম হয়। ঠিক আছে স্যার, এর কারণ কি? এর কারণটা হচ্ছে উল্টো। মানে আগে কি হচ্ছিল, যে এটাকে আগে ফোকাসটাকে আগে কনভার্ট করে দিচ্ছিল, লাইটটাকে আগে প্রতিবিম্ব গঠন হচ্ছিল। এক্ষেত্রে হচ্ছে এই রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন হয়, রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন হয়। বোঝা গেল? আচ্ছা, এর কারণটা হচ্ছে মায়োপিয়ার ঠিক উল্টো। এক তো হতে পারে এই যে পুরো আমার অক্ষি গোলকটা ছিল না, অক্ষি গোলকের সাইজ কোনো কারণে কমে গেছে। ধরো কমে গেলে কি হবে, ও যেখানে ধরো আগে এরকম ছিল জিনিসটা এরকম ছিল, এখানে ঠিকঠাক তৈরি হচ্ছিল, ঠিক আছে। ধরো কোনো কারণে অক্ষি গোলকটা এখান থেকে না এখানে চলে এসছে, ছোটো হয়ে গেছে, তো তখন কি হবে, রেটিনার পিছনে প্রতিবিম্ব তৈরি হবে। তো এটা একটা কারণ হতে পারে স্যার, অক্ষি গোলকটা ছোটো হয়ে গেছে। মায়োপিয়ার ক্ষেত্রে যেমন বড় হয়ে গেছিলো, এক্ষেত্রে ছোটো হয়ে গেছে। আরেকটা কারণ হতে পারে যে লেন্সের পাওয়ার কমে যাওয়া, ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাওয়া। ফোকাস দূরত্ব যদি খুব বেড়ে যায়, লেন্সের ফোকাস দূরত্ব যদি খুব বেড়ে যায় তাহলে পাওয়ারটা কমে যায়। ফোকাস দৈর্ঘ্য যদি খুব বেড়ে যায়, মানে একদম এইখানে তৈরি করছে, মানে বুঝতে পারছো, একদম রেটিনার পিছনে প্রতিবিম্ব তৈরি করছে, মানে ফোকাস অনেক বেড়ে গেছে, তার মানে এর পাওয়ারটা কমে গেছে। এই দুটো কারণ হতে পারে। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা, এক্ষেত্রে কী লেন্স ইউজ করবে সেটা স্যার বললেন না কেন? এক্ষেত্রে কী লেন্স ইউজ করবো? দেখো এক্ষেত্রে আমি না উত্তল লেন্স ইউজ করবো। কেন উত্তল লেন্স ইউজ করবো? কারণ উত্তল লেন্স কী করবে না, লাইটটাকে কনভার্জ করবে, আগে কনভার্জ করবে। ধরো এখানে একটা লেন্স ছিল, আমি এখানে আরেকটা লেন্স লাগাবো, তা আর এখানে আছে রেটিনা, তো কি হবে না, এর আগেই প্রতিবিম্ব তৈরি হবে, মানে এই উত্তল লেন্সের কাজ হচ্ছে কনভার্জ করা, অভিসারী করা, কনভার্জ করা। এ কী করবে
কাছে নিয়ে আসবে, এই যে দূরে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল এটাকে কাছে নিয়ে আসবে। ঠিক আছে, এগুলোই লিখিত আকারে তোমাদের দেখাবো, যেগুলো বললাম সেগুলোই আছে। দেখো, আরে বোঝা যাচ্ছে না না আমি বকে যাচ্ছি তোমাদের জন্য। দেখো, দীর্ঘ দৃষ্টিকে দূরদৃষ্টিও বলা হয়। এই ত্রুটি সম্পন্ন ব্যক্তি বস্তুকে পরিষ্কারভাবে, দূরের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পেলেও কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না। এদের চোখের স্বাভাবিক নিকটবন্ধু। আচ্ছা, একে কেন দূরদৃষ্টি বলা হয়? কারণ রেটিনার এখানে যদি লেন্স থাকে না, একদম রেটিনার পিছনে প্রতিবিম্ব তৈরি করছে, মানে দূরে, লেন্স থেকে দূরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই জন্য দূরদৃষ্টি দোষ বলছে এটাকে। ঠিক আছে, মানে এটাকে এইভাবে নিও না যে স্যার দূরদৃষ্টি বলছে তার মানে স্যার দূরের বস্তুকে দেখা প্রবলেম। অ্যাকচুয়ালি তা নয়, কাছের বস্তুকে দেখা প্রবলেম, কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না। চোখের স্বাভাবিক নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, তোমাদের বললাম। এর থেকে দূরে সরে যায়, ফলে কোনো কিছু পড়ার জন্য বই বা লেখাকে চোখ থেকে 25 সেন্টিমিটারের অনেক বেশি দূরে রাখতে হয়। দেখবে যাদের হাইপার মেট্রোপিয়া থাকে না, তারা বইটাকে দূরে রেখে পড়ে, এবং দূরে রেখে পড়ে। তাদের মানে কি, তারা দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পায়, কাছের বস্তুকে দেখা প্রবলেম, সেই জন্য দূর থেকে পড়ে। প্রতিবিম্বের অবস্থান কীরকম হয়? এই ত্রুটিযুক্ত চোখের কাছের কোনো বস্তু আগত আলোকরশ্মি রেটিনার উপরে না পড়ে রেটিনার পেছনে মিলিত হয়। এই যে রেটিনার পিছনে দেখো মিলিত হচ্ছে, একদম রেটিনার পিছনে এইখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো এ দেখো, এটা এনসিআরটি ছবি। কি করেছে এখানে? দীর্ঘ দৃষ্টিযুক্ত চোখ। দীর্ঘ দৃষ্টি চোখ কী প্রবলেম হচ্ছে না, দেখো এই লাইট আসছে একদম, দেখো পিছনে তৈরি করছে, প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হয়েছে। আর যখনই আমি এখানে আরেকটা উত্তর লেন্স লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কী হলো, যখনই এটা উত্তর লেন্স লাগিয়ে দিলাম তখনই কী হলো, এই লাইট এসে কনভার্জ করে দিল, দিয়ে এই রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে ত্রুটি সৃষ্টির এর পিছনে কারণ কি। এই ত্রুটি সৃষ্টির পিছনে কারণে আমাদের বললাম অক্ষি লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া। যদি এই ফোকাস দূরত্বটা এর খুব বেশি বেড়ে যায়, মানে পাওয়ার কমে যাচ্ছে, পাওয়ার কমলে কি হবে, একদম অনেক দূরে প্রতিবিম্ব তৈরি করবে লেন্সের পিছনে। আরেকটা হচ্ছে অক্ষিগুলোকে স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যাওয়া। ধরো ছিল এতটা পর্যন্ত, এখন ধরো হয়ে গেছে এতটা, মানে ছোট হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে প্রবলেম হয়। এই দুটো কারণের জন্য এই ত্রুটির সৃষ্টি হয়। ঠিক আছে, সিম্পল জিনিস, এর মধ্যে কিছু কমপ্লেক্স কিছু নেই, একদম সিম্পল। নেক্সট হচ্ছে এর প্রতিকার কী। স্যার এর প্রতিকার কিছুই না, যদি একটা উত্তর লেন্স লাগিয়ে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে। উত্তর লেন্স হচ্ছে অভিসারী লেন্স হিসাবে কাজ করে, যা রেটিনার প্রতিবিম্ব গঠনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফোকাসিং ক্ষমতা প্রদান করে। এখানে তো চোখে তো একটা উত্তর লেন্স ছিলই, আর একটা উত্তর লেন্স লাগিয়ে দাও, তাহলে কী হয়ে যাবে, সঠিক জায়গায়, একদম সঠিক জায়গায়, একদম রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করবে। ওকে, আমি তোমাদের এখানে একটা জিনিস বোঝাচ্ছি, খুব মন দিয়ে বুঝবে, নাহলে কিন্তু পুরো গণ্ডগোল করে ফেলবে এবং নিজের আনসার দেওয়ার চেষ্টা করবে। দেখো, আমি তোমাদের বলছি যে আমাদের না, ধরো এখানে আছে চোখ, এই চোখের বললাম যে মিনিমাম 25 সেন্টিমিটার ডিস্টেন্স থাকতে হবে কাছের বস্তুকে দেখার জন্য, আর দূরের বস্তুকে দেখার জন্য অসীম মানে আমরা ইনফিনিটি, অনেক দূরের বস্তুকে আমরা দেখতে পাই, দূরের বস্তুর জন্য কোনো সীমা নেই, কাছের জন্য 25 সেন্টিমিটার। তো আমি তোমাদের বলছি, ধরো কারোর মায়োপিয়ার প্রবলেম আছে, ঠিক আছে, এই 25 সেন্টিমিটারকে কী বলা হয়, নিকটতম বিন্দু, নিকট বিন্দু বলা হয়, নিকট বিন্দু। ইংলিশে এটাকে বলা হয় নিয়ার পয়েন্ট। তো স্বাভাবিক মানুষের নিয়ার পয়েন্ট কত, 25 সেন্টিমিটার। আর দূরের বিন্দুটাকে বলা হয় ফার পয়েন্ট। আরে আর চলো আমি আরেকবার বলছি। ধরো এখানে একটা মানুষের চোখ আছে, আমি এখান থেকে মিনিমাম বললাম ডিস্টেন্স দরকার কোনো একটা বস্তুকে দেখার জন্য 25 সেন্টিমিটার, এবং দূরের বস্তুকে দেখার জন্য কোনো রকম এর প্রয়োজন নেই। তো এইটাকে বলা হয় কি, নিকট বিন্দু বলা হয়, নিকট বিন্দু। ইংলিশে বলা হয় এটাকে নিয়ার পয়েন্ট। এই জিনিসগুলোকে আলোচনা করবে না, ডাইরেক্ট বলে দিয়ে চলে যাবে যে ভাই সামনে আমাদের 25 সেন্টিমিটারের নিচে কোনো বস্তুকে দেখা যায় না, কিন্তু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এটাকে বলে নিকট বিন্দু। যদি বলে সাধারণ মানুষের নিয়ার পয়েন্ট কোথায়, নিকট বিন্দু কোথায়, বলবে 25 সেন্টিমিটার। কারণ 25 সেন্টিমিটারের যদি এই দিকে কোনো বস্তুকে নিয়ে চলে আসি, আমরা সেই বস্তুটাকে ঝাপসা দেখবো। তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, একটা পেনকে একদম চোখের সামনে নিয়ে এসো, দেখতে পাবে, কিন্তু 25 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখো, অবশ্যই তোমরা দেখতে পাবে বস্তুটাকে। আর যে দূরের বস্তুকে দেখা, যেটাকে বললাম ইনফিনিটি, অসীম পর্যন্ত হলেও কোনো প্রবলেম নেই, এর কোনো মাপ নেই। তো আমরা চাঁদ দেখতে পাই কি পাই না, সূর্য দেখতে পাই কি পাই না, এত দূরত্বে আছে, আমরা দেখতে পাই তো চোখে। তো দূরের বিন্দু, এটাকে বলা হয় ফার পয়েন্ট। তো আমি তোমাদের এখানে প্রশ্ন করছি, ধরো কারো কোনো ব্যক্তির না মায়োপিয়া আছে, ঠিক আছে, মায়োপিয়া আছে, তো তার জন্য নিকট বিন্দু কি হবে বা ফার পয়েন্ট কি হবে, নিকট বিন্দু কি হবে।
25 সেন্টিমিটার হবে না 25 সেন্টিমিটারের কম হবে? দুটো অপশান দিচ্ছি, 25 সেন্টিমিটারের কম হবে না 25 সেন্টিমিটারের বেশি হবে, বাস এটুকু বলো। কি বললাম? সাধারণ মানুষের নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট হচ্ছে 25 সেন্টিমিটার। কারো যদি মায়োপিয়া থাকে তার নিকট বিন্দু 25 সেন্টিমিটারের কম হবে না 25 সেন্টিমিটারের বেশি হবে, নাকি 25 সেন্টিমিটার হবে? বলো। আর ডি অপশন কোনোটাই হবে না, কোনোটাই হবে না, বলো কি হবে? যারা যারা আনসার দিচ্ছ 25 সেন্টিমিটারের কম বা 25 সেন্টিমিটারের বেশি, তার মানে তারা কিছু বুঝলেই না, এখানে কোনো কিছুই বুঝলে না তোমরা, এতক্ষণ ধরে এমনি ক্লাস দেখলে। দেখো ভালো করে বোঝো কী হচ্ছে জিনিসটা। আমি বলছি মায়োপিয়া, মায়োপিয়া মানে কি? হ্রস্ব দৃষ্টি প্রবলেম, মানে দূরের বস্তুকে দেখতে প্রবলেম, কাছের বস্তু নিয়ে তার কোনো সমস্যা আছে? আরে মায়োপিয়া মানে কি? কাছের বস্তু দেখতে পায়, কাছের বস্তু দেখতে পায়, এই কাছের বস্তু নিয়ে কোনো সমস্যাই নেই। তো কাছের বস্তুকে যদি দেখতে পায় তাহলে 25 সেন্টিমিটার যেমন ছিল সাধারণ মানুষের জন্য নিয়ার পয়েন্ট, মায়োপিয়ার জন্য 25 সেন্টিমিটারই থাকবে, হ্যাঁ কি না বলো? আরে 25 সেন্টিমিটারই থাকবে, তার কাছের বস্তুকে নিয়ে কোনো সমস্যাই নেই, ঠিক আছে, স্বাভাবিক মানুষের মতনই থাকবে। কিন্তু আমি যদি এই মায়োপিয়ার ফার পয়েন্টের কথা বলি, ফার পয়েন্টের কথা বলি, ফার পয়েন্ট স্বাভাবিক মানুষের জন্য অসীম, কিন্তু মায়োপিয়ার তো প্রবলেম দূরের বস্তুকে দেখা, এ তো দূরের বস্তু দেখতে পায় না, তাহলে কি ফার পয়েন্ট তার সেম থাকবে? দূরের পয়েন্ট কি সেম থাকবে? না, অসীমের চেয়ে অনেক কাছে চলে আসবে। হয়তো কোনো ব্যক্তি ধরো ছাদে উঠলো, সে 1 কিলোমিটার দূরে কিছু আছে দেখতে পাচ্ছে পরিষ্কার, কিন্তু যার মায়োপিয়া আছে সে বলবে ভাই আমি ওই 400 মিটার পর্যন্ত দেখতে পাবো, অসুবিধা নেই, কিন্তু তারপরে আর দেখতে পাবো না, কি 300 মিটার পর দেখতে পাবো, তারপরে দেখতে পাবো না, কারণ কি তার মায়োপিয়া প্রবলেম আছে, দূরের কোনো বস্তুকে তার দেখতে অসুবিধা আছে। তো তার যে ফার পয়েন্ট সেটা অনেক কাছে আসবে। সাপোজ বলছি ধরো সাধারণ মানুষের ফার পয়েন্ট ধরো, সাপোজ বলছি ধরো 1 কিলোমিটার দূরের কোনো বস্তুকে দেখতে পাচ্ছে, 1 কিলোমিটার দূরের কোনো বস্তুকে, কিন্তু যার মায়োপিয়া আছে তার জন্য কি ফার পয়েন্ট 1 কিলোমিটার হবে? না স্যার, আরও কাছে নেমে আসবে, কারণ তার দূরের বস্তু দেখতে প্রবলেম আছে। বোঝা গেল? এটা হচ্ছে মায়োপিয়া। আমি নেক্সট আরেকটা কোশ্চেন করছি তোমাদের হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে, হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে, হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে, এর ক্ষেত্রে বলো তো যে নিকট বিন্দু এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? চলো বলো, হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কি হবে? স্যার হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়, কাছের বস্তুকে দেখতে অসুবিধা আছে, দূরের বস্তুকে কোনো সমস্যা নেই। তো কাছের বস্তুকে দেখতে প্রবলেম, ও তো এমনিই কাছের বস্তু দেখতে পাচ্ছে না, তো ওর জন্য কি নিকট বিন্দু 25 সেন্টিমিটার, নিকট বিন্দু 25 সেন্টিমিটার থাকবে? কখনোই থাকবে না, তার তো কাছে দেখতে প্রবলেম। স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার, কিন্তু যাতে হাইপার মেট্রোপিয়া আক্রান্ত ব্যক্তি তাদের এই বিন্দুটা কী হয়ে যাবে? 25 সেন্টিমিটারের থেকে অনেক দূরে চলে যাবে। ভাই বলবে স্যার 25 সেন্টিমিটার দেখতে পাবো না, মিনিমাম 50 সেন্টিমিটারের রাখ, আমি তবে দেখতে পাবো, কি 60 সেন্টিমিটার রাখ দেখতে পাবো, কিন্তু আমি কাছের বস্তু দেখতে পাই না, 25 সেন্টিমিটারে আমি দেখতে পাবো কীভাবে? তো 25 সেন্টিমিটারের বেশি হবে কার জন্য? হাইপার মেট্রোপিয়ার জন্য, যে 25 সেন্টিমিটারের বেশি হবে, কি 30-এ রাখ, কি 40-এ রাখ, কি 50-এ রাখ, কি 60 রাখ, সেটা পরের ব্যাপার, কিন্তু 25 সেন্টিমিটারের বেশি হবে তার। বলো বোঝা গেল? হাইপার মেট্রোপিয়ার জন্য। আর দূরের বস্তু কি হবে? স্যার দূরের বস্তু কোনো সমস্যা নেই আমার, দূরের বস্তু হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাই আমার জন্য ইনফিনিটি, যেমন প্রত্যেকটা স্বাভাবিক মানুষের জন্য দূরের বস্তু দেখার ইনফিনিটি, আমিও ইনফিনিটি, আমি সূর্যকে দেখতে পাবো, আমিও চাঁদকে দেখতে পাবো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কাছের বস্তুকে দেখতে পাবো না। নিকটতম বিন্দু, নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট আমার 25 সেন্টিমিটার হবে না, 25 সেন্টিমিটার বেশি করতে হবে হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে। বলো বোঝাতে পারলাম? এটা তোমরা মুখস্থ করে চলে যাও, আমি এখানে তোমাদের ফিল করালাম জিনিসটা। তো যেটা তোমাদের বললাম সেটা একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো এখানে আবার রিপিট করছি না, ঠিক আছে, তোমরা পড়ে নেবে, এখানে সিম্পল জিনিস মায়োপিয়া যেগুলো বললাম সেগুলোই লেখা আছে, আলাদা কিছু নেই, ঠিক আছে, বাস পড়ে নেবে শুধু, বাস শুধু পড়ে নেবে তাহলেই হবে, ঠিক আছে। চলো নেক্সট টপিক দেখো। আমি তোমাদের মায়োপিয়া সম্বন্ধে বললাম, হাইপার মেট্রোপিয়া সম্বন্ধে বললাম, আর একটা রোগ আছে যার নাম হচ্ছে, রোগ নয় ত্রুটি, দৃষ্টিজনিত ত্রুটি, যেটাকে বলে প্রেস বায়োপিয়া। স্যার প্রেস বায়োপিয়া কি? দেখো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না অনেক কিছু আমাদের চেঞ্জ হতে থাকে। আজকে যদি তোমাদের বয়স কারোর 20, কারোর 24, কারোর 25, কারোর 26, কারোর 27 এভাবে আছে না, যখনই তোমাদের এর ধরো 40 হয়ে যাবে, 50 হয়ে যাবে, 60 হয়ে যাবে, বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে থাকে। ঠিক সেই রকমই আমাদের চোখের মধ্যেও না কিছু পরিবর্তন হয়। কীরকম স্যার পরিবর্তন? কীরকম? আমি তোমাদের বললাম না যে এই যে আমাদের লেন্স থাকে এবং লেন্সের পাশে যে সিলিয়ারি মাসেল থাকে, এ কী করে? উপযোজন করে, অ্যাকোমোডেশন করে, যে স্যার দূরের বস্তু দেখছি, আচ্ছা এর ফোকাল পয়েন্টটাকে বাড়িয়ে দাও, এ কী করলো? শিথিল হয়ে গেল, এই সিলিয়ারি মাসেলগুলো কী হয়ে গেল? রিল্যাক্স হয়ে গেল, এই লেন্সটা তখন এরকম হয়ে গেল।
স্যার কাচের বস্তুকে দেখছি, আচ্ছা লেন্সটাকে এরকম করে দাও, মানে সিলিয়ারি মাসেলগুলো কী হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল, তখন আমরা কাচের বস্তুকে দেখতে পাচ্ছি, কাচের বস্তু দেখতে পাচ্ছি। তো এই যে উপযোজন করছে, এই যে সিলিয়ারি মাসেলগুলো উপযোজন করছে, একটা টাইমের পর আর পারে না। একবার যদি কন্ট্রাক্ট করে দেয় তো রিল্যাক্স হতে পারে না, তো একবার যদি রিল্যাক্স করে দেয় কন্ট্রাক্ট হতে পারে না, খুব সমস্যা হয়। এই জিনিসটাই হচ্ছে প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি বলা হয় বাংলাতে, ঠিক আছে। সিলিয়ারি পেশিগুলো দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে না দু ধরনের প্রবলেম হয়, এক তো মায়োপিয়ারও প্রবলেম হয়, আবার হাইপারমেট্রোপিয়ারও প্রবলেম হয়, দু ধরনেরই প্রবলেম হয়। আরে বোঝা গেল, মায়োপিয়ারও দেখো যদি কন্ট্রাক্ট হয় আর যদি সেটাকে রিল্যাক্স করতে না পারে তাহলে কি হয়ে যাবে, প্রবলেম। আবার যদি রিল্যাক্স হলো কন্ট্যাক্ট করতে পারলো না, সেক্ষেত্রেও প্রবলেম। তো দু ধরনেরই দৃষ্টি প্রবলেম হয়, মায়োপিয়া হয় আবার হাইপারমেট্রোপিয়াও হয়, ঠিক আছে। তো এর জন্য কি লেন্স ব্যবহার করা দরকার, আচ্ছা আমি যতটা বললাম আমাকে দেখাই, তারপর তোমাদের লেন্সটাও বলছি। চলো নেক্সট দেখো, যতটা বললাম একবার তোমাদের দেখিয়ে দিই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের উপযোজন ক্ষমতা, অ্যাকোমোডেশন পাওয়ার কমে যায়, নিকট বিন্দু সরে যায়, এর ফলে কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে অসুবিধা হয়, একে ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো এখানে কি হচ্ছে, সিলিয়ারি পেশিগুলো ক্রমাগত দুর্বল হয়ে যায়, অক্ষি লেন্সের নমনীয়তা কমে যায়, একই ব্যক্তি হ্রস্বদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টির মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া দু প্রকার ত্রুটি থাকতে পারে। দেখতে পাচ্ছ এখানে সামনে বস্তুকে এখানে দেখো আবঝা দেখছে, এখানে দেখো মাঝের এটাকে দেখতেই পাচ্ছে না, ঠিক আছে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো হয়। তো এর উপকার কি, মানে উপাচার কি আছে, প্রতিকার কি আছে দেখো। এর উপাচার হচ্ছে আমি এমন একটা লেন্স ব্যবহার করব স্যার, যেটাতে আমার দু ধরনেরই জিনিস হবে। কীরকম জিনিস হবে, অবতল লেন্সও থাকবে, উত্তল লেন্সও থাকবে, মানে দূরের বস্তু দেখার জন্য যে সমস্যাটা সেটাও মিটে যাবে। আরে দূরের বস্তু দেখার যে সমস্যা তাকে কি বলা হয় বলো, মায়োপিয়া বলা হয়, মায়োপিয়া। আমি মায়োপিয়ার জন্য কী লেন্স ইউজ করছিলাম না, অবতল লেন্স ইউজ করছিলাম। আর হাইপারমেট্রোপিয়ার জন্য কী লেন্স ইউজ করছিলাম না, উত্তল লেন্স ইউজ করছিলাম। আরে ঠিক তো, উত্তল লেন্স ইউজ করছিলাম। তো আমার এমন একটা চশমা লাগবে, এমন একটা লেন্স লাগবে, সেখানে দুটো জিনিসই থাকবে, এটাকে বলা হয় বাইফোকাল লেন্স। কি বলা হয়, বাইফোকাল লেন্স। উভয় যাতে সমস্যা থাকে তারা দ্বিফোকাসযুক্ত, দুটো ফোকাসযুক্ত চশমা ব্যবহার করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা ডিস্টেন্সে দেখার জন্য, দূরের বস্তু দেখার জন্য, আর এটা হচ্ছে নিয়ার, কাছের বস্তু দেখার জন্য, দু ধরনের জিনিস থাকে। তো বলো তো নিয়ার যেটা, এখানে আমরা কী লেন্স ইউজ করব, এখানে আমরা করব কনভেক্স, সামনের বস্তুকে দেখতে পাবে। আর দূরের বস্তুকে দেখার জন্য আমরা কি ইউজ করব, কনকেভ। তো উপরে থাকবে কনকেভ লেন্স, নিচে থাকবে কনভেক্স লেন্স। এই ধরনের বাইফোকাল লেন্স আমরা ইউজ করব, ঠিক আছে। চলো দেখো এখানে এইগুলো লেখা আছে, আমি আর রিপিট করছি না। দ্বিফোকাসযুক্ত লেন্স ইউজ করব, দ্বিফোকাসযুক্ত, উপরের অংশ অবতল লেন্স, নিচেরটা হচ্ছে উত্তল লেন্স। আধুনিক চিকিৎসাতে আবার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে এই ধরনের চোখের প্রতিসরণজনিত ত্রুটি সংশোধন করা পসিবল। তো মনে রাখবে দু ধরনের, এখানে এক প্রকার, এখানে এক প্রকার, ওকে। আরও দুটো রোগ আছে, তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না, মোটামুটি জেনে রাখো, ঠিক আছে। একটা হচ্ছে গ্লুকোমা, আরেকটা হচ্ছে ক্যাটারাক্ট, ঠিক আছে, বা ছানি। দেখো গ্লুকোমা জিনিসটা কেন হয়, কিসের জন্য হয়, বাতি কথা হচ্ছে গ্লুকোমাকে না দৃষ্টিচোর বলা হয়, সাইলেন্ট থিপ অফ সাইট। মানে এমন ধীরে ধীরে কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া তোমার চোখ নষ্ট করে দেবে, তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয় না, চোখের ভেতরের একটা চাপ থাকে, আমাদের যে এই কিছুক্ষণ আগে অ্যাকুয়াস হিউমার পড়লাম না, এই যে অ্যাকুয়াস হিউমার যে জলীয় দ্রবণটা থাকে, এর একটা ভেতরে চাপ থাকে। কোনো কারণে যদি সেই চাপটা বেড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, আমাদের যে অপটিক নার্ভ থাকে না, সেই অপটিক নার্ভটা ক্ষতি করে দেয়। তার ফলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে। আর সত্যি কথা বলতে এর কোনো রকম কোনো কিছু সারিয়ে তোলা সম্ভবই নয়, ঠিক আছে। কিছু মানে ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে, ড্রপের মাধ্যমে যাতে চোখটা আর বেশি নষ্ট না হয়, শুধু সেইটুকু খেয়াল রাখা যায়, ঠিক আছে। দেখো এটা দৃষ্টিচোর বা সাইলেন্ট থিপ বলা হয়। এই যে এই চোখের ভেতরে যে তরল থাকে, এখান থেকে প্রশ্ন আসবে না, তাও তোমাদের আমি পড়িয়ে রাখছি, জাস্ট জেনে রাখো। অ্যাকুয়াস হিউমার যেটা থাকে, যদি সঠিকভাবে নিষ্কাশিত না হয় না, যদি ঠিকঠাকভাবে না বের হয়, নিষ্কাশন না হয়, তাহলে ভেতরে চাপ বেড়ে যায় অনেক। আর চাপ বেড়ে যাওয়ার জন্যই না চোখের যে অপটিক নার্ভ থাকে, সে অপটিক নার্ভ, এই যে বললাম না, যার মাধ্যমে আমাদের নার্ভের মাধ্যমে তো আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে সিগন্যালটা, তো ওই নার্ভের ক্ষতি করে ফেলে। শুরুতে কোনো লক্ষণ বোঝা যায় না, ধীরে ধীরে পার্শ্বদৃষ্টি কমতে থাকে, শেষ পর্যায়ে অন্ধত্ব হতে পারে। প্রতিকার, এর কোনো প্রতিকার নেই, তবে চোখের ড্রপ, ওষুধ বা লেজার চিকিৎসার মাধ্যমে চোখের চাপটাকে কমিয়ে দৃষ্টিশক্তি যাতে আর নষ্ট না হয় সেদিকে জাস্ট লক্ষ্য রাখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোমা। নেক্সট একটা হচ্ছে ক্যাটারেক্ট আছে। নেক্সট দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখতে পাচ্ছ, এখানে কিনা একটা ছাপ পড়ে গেছে, এই জায়গাটা ছাপ পড়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লুকোমা, এটা হচ্ছে নর্মাল আই, হেলদি আই, ঠিক আছে।
দেখো নেক্সট হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি। এই জিনিসটা কীরকম হয়, ছানি কীরকম হয় দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো আমাদের চোখে যে লেন্স থাকে না, লেন্সের স্বচ্ছতা হারিয়ে ফেলে। ঠিক আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে লেন্স থাকে ভেতরে একটা প্রোটিন জমা হয়, এখানে একটা প্রোটিন জমা হতে থাকে, এই চোখের ভেতরে একটা প্রোটিন জমা হয় লেন্সের মধ্যে। ঠিক আছে, লেন্সের মধ্যে প্রোটিন জমা হলে কি হবে, দৃষ্টিশক্তি যে স্বচ্ছতাটা ছিল সেই স্বচ্ছতাটা থাকবে না। যে লাইটটা ধরো ধরো এই একটা লেন্স, যদি এর মধ্যে প্রোটিন জমা হয়ে যায়, প্রোটিন জমা হয়ে যায়, যে লাইটটা অ্যাকচুয়ালি রেটিনাতে পড়ছিল না, রেটিনাতে প্রতিবিম্ব গঠন হচ্ছিল, সেটা ঠিকঠাকভাবে যেতে পারবে না, রেটিনাতে পৌঁছাতে বাধা পাবে, দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে, এর প্রতিকার কি, এখন তো সার্জারি করছে, সার্জারি করে ঘোলাটে লেন্সটাকে তুলে ফেলে দিচ্ছে, সেই জায়গায় নতুন কৃত্রিম লেন্স বসিয়ে দিচ্ছে, নতুন একদম কৃত্রিম লেন্স, সেখানে যে লেন্স ছিল সেই প্রাকৃতিক লেন্সটাকে ফেলে দিল, সেখানে কৃত্রিম লেন্স বসিয়ে দিল অপারেশন করে, ব্যাস আবার কি ঠিক হয়ে যাবে। দেখো বলছে ছানি পড়া মূলত চোখের লেন্সের স্বচ্ছতা হারানো, বয়সের সাথে সাথে চোখের প্রাকৃতিক লেন্সের ভেতরে প্রোটিন জমা হয়, এটা হচ্ছে প্রোটিন জমা হচ্ছে। দেখো আমি তিনটে ছবি একসঙ্গে রেখেছি, একটা ক্যাটারাক্ট, একটা গ্লুকোমা আর একটা হেলদি আই। ঠিক আছে, এটি ঘোলাটে বা অস্বচ্ছ হয়ে যায়, যার ফলে রেটিনায় পৌঁছাতে বাধা পায় লাইট, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কুয়াশাচ্ছন্ন দৃষ্টি, রাতে গাড়ি চালাতে সমস্যা হবে, রক্তে রঙের উজ্জ্বলতা কমে যাবে। এতে চশমা দিয়ে এটা স্থায়ীভাবে ঠিক করা যায় না, এটা সার্জারি করতে হয়, ঘোলাটে লেন্সটা অপসারণ করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া হয়, ব্যাস ঠিক হয়ে যাবে ছানি বা ক্যাটারাক্ট। চলো তোমাদের এর পরে, এটা তো হয়ে গেল, এর পরে আমি তোমাদের যে জিনিসটা করাবো না, এটা তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব কম আছে, ম্যাক্সিমাম টিচাররা বাদ দিয়ে চলে যায়, কিন্তু আমি তোমাদের করাবো একটাই কারণে, কারণ আমি এটা দেখেছি যে আগের বছর পরীক্ষায় এসেছিল, তো পরের বছর পরীক্ষায় দেবে না তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ বেশি বুঝতে যাবে না, জাস্ট মুখস্থ করবে। আমি প্রথমবার তোমাদের সমস্ত কিছু ফিল করাই, বোঝাই, কিন্তু আমি বলবো যে এই জিনিসটা যেটা নেক্সট আমি বোঝাতে যাচ্ছি জাস্ট মুখস্থ রাখবে। ঠিক আছে, তোমাদের এই ধরনের না কিছু কোশ্চেন আসবে, এই ধরনের কিছু কোশ্চেন আসবে, এগুলোকে বলা হয় ক্যালকুলেটিং কারেক্টিভ লেন্স পাওয়ার। ঠিক আছে, এটা আমি যেটা প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে মায়োপিয়ার ক্ষেত্রে, ভালো করে বুঝবে। হ্যাঁ, মায়োপিয়ার ক্ষেত্রে, মায়োপিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখো এখানে বলেছে একজন মায়োপিয়া ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত ব্যক্তি 100 সেমি পর্যন্ত বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। মায়োপিয়া মানে তার কী প্রবলেম, হস্রজনিত দৃষ্টি। মানে কি, কাছের বস্তুকে ঠিকঠাক দেখতে পাবে, দূরের বস্তু নিয়ে তার প্রবলেম। তার প্রবলেম কি, দূরের বস্তু দেখতে সমস্যা, তাই তো। তো বলছে 100 সেমি পর্যন্ত দেখতে পায়, তারপরে আর দেখতে পায় না সে, কিন্তু এর বেশি দূরে সব কিছু তার ঝাপসা দেখায়। আর মায়োপিয়া তো তাই, দূরের বস্তু দেখতে সমস্যা। তো বলছে এই দৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক লেন্স ক্ষমতা কত। আচ্ছা প্রথম কথা বলো, ক্ষমতা বার করবো, এর জন্য কী লেন্স ব্যবহার করা দরকার, এটাকে বলো, বলো কী লেন্স ব্যবহার, মায়োপিয়ার জন্য কী লেন্স ব্যবহার করব। মায়োপিয়ার জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করব, কারণ মায়োপিয়ার তো কাছে ওই মানে কী হচ্ছিল, রেটিনার আগে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, তোমাকে দূরে ফেলতে হবে, তো অবতল লেন্স ব্যবহার করব। ঠিক আছে, তো অবতল লেন্সের ক্ষমতা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা দেখো অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের এমনি ফর্মুলা কি বলো, ফর্মুলা হচ্ছে পাওয়ার বার করে হচ্ছে P/1/f। ঠিক আছে, এবার আমার এখানে এফ কোথাও কিছু দেয়নি, আমাকে বার করতে হবে, তো আমরা আগে একটা ফর্মুলা শিখেছিলাম কি, 1/f সমান হচ্ছে 1/v মাইনাস 1/u। আর এই ফর্মুলাটা শিখেছিলাম কি শিখিনি, জাস্ট আমি যেমন যেমন বলছি ফলো করো। 1/f সমান 1/v মাইনাস 1/u। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ইউ অলওয়েজ নেগেটিভ এবং ভি অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। তো আমার এখানে দেখো 1/f এ যদি ভ্যালু বার করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে যে এখানে ইউ যেটা বার করবো না, ইউ সবসময় ইনফিনিটি নেবো। দেখো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে বলছি, মায়োপিয়ার ক্ষেত্রে ইউ সবসময় কী নেবো, ইউ সবসময় আমরা কী নেবো, ইনফিনিটি নেবো, ইনফিনিটি। তো এখানে ভি কত দিয়েছে দেখো, আচ্ছা আমরা ভি কত নেবো না, সবসময় মাইনাসে নেবো বলেছি, ভি সবসময় মাইনাসে নেবো, ইউ মাইনাসে নেবো। তো ভি 100 সেন্টিমিটার পর্যন্ত বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, তো আমরা এটাই বস্তুর দূরত্ব। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, ভি যেটাকে আমরা ধরবো না সেটা হচ্ছে ফার পয়েন্ট, ফার পয়েন্ট কার জন্য, আমি মায়োপিয়া সম্বন্ধে বলছি কিন্তু মায়োপিক আয়, তার জন্য ফার পয়েন্ট নেবো। তো ফার পয়েন্ট সে 100 সেমি পর্যন্ত দেখতে পাচ্ছে, তো আমি লিখতে পারি -100, কারণ ভিকে আমি মাইনাস ধরবো। আর ইউ হচ্ছে আমার ইনফিনিটি, ইউ হচ্ছে আমার ইনফিনিটি। ঠিক আছে, তো ইনফিনিটি মানে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আর শুধু এফ মানে আমরা কী ধরবো, -100 সেন্টিমিটার। এফ সমান কী ধরবো, -100 সেন্টিমিটার। এত দূর পর্যন্ত ঠিক আছে। এবার আমরা সিম্পল ফর্মুলাতে বসাবো। দেখো আমরা কি জানি যে 1/f সমান হচ্ছে, সরি ভুল করছি, P সমান 1/f, এখানে বলে দিয়েছি আমি। তো
ওয়ান এফের ভ্যালু কত বেরোলো, -100 বেরোলো, ঠিক আছে। না 100 তো রাখা যাবে না, মিটারে বার করে নিতে হবে। তো মিটারে যদি বার করি কত হবে, এফ সমান কত হবে, -1 মিটার। আরে বোঝা যাচ্ছে 100 সেন্টিমিটার মানে কি 1 মিটার, তো তো -1 মিটার। তো এফের জায়গাতে আমি কি বসাবো, এখানে 1 বসাবো, 1, ঠিক আছে, -1। তো আমার কি বেরোলো বলো, পাওয়ার বেরোলো -1 ডায়োপ্টার। তো আমার অ্যান্সার হয়ে যাবে -1 ডায়োপ্টার। বাস এখানে কিছু মনে রাখতে হবে না, শুধু মায়োপিয়ার ক্ষেত্রে শুধু এটুকু মনে রাখবে যে ইউকে আমরা ইনফিনিটি ধরবো, আর ভি সেটাই যেটা আমার ফার পয়েন্ট বলে দেবে। এখানে যেমন বলে দিয়েছে 100 মিটার 100 সেন্টিমিটার পর্যন্ত বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই। আর অবতল লেন্স এখানে ইউজ করবো, তাই ইউও নেগেটিভ আর ভিও নেগেটিভ। বাকি তোমাদের সামনে ক্যালকুলেশন করলাম, বাস বেশি প্রেশার নিও না, মোটামুটি মনে রাখবে এইভাবে জিনিসটা হয়। যদি এটা বুঝতে পারো, নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা তোমরা করে দেখাও। চলো চলো এই কোশ্চেনটা করো, যদি বুঝতে পারো এই কোশ্চেনটা করো। এখানেও দেখো সিম্পল আমাদের যা যা বলে দিয়েছে। এখানে মায়োপিয়ার সম্বন্ধে বলেছে। মায়োপিয়ার সম্বন্ধে বললে আমরা কি ধরে নেবো, এখানে ভি কী দিয়ে দিয়েছে বলো না, একজন ছাত্রের দূরবিন্দু হচ্ছে 80 সেন্টিমিটার, তো ভি সমান হচ্ছে -80 সেন্টিমিটার। আর এখানে ইউ আমরা কি ধরবো বলেছি, ইনফিনিটি ধরে নেবো, ঠিক আছে, আমরা কি ধরে নেবো, ইনফিনিটি ধরে নেবো, ঠিক আছে স্যার। এবার আমাদের কি ভ্যালু আছে, আমাদের বার করতে হবে পাওয়ার অ্যাকচুয়ালি। তার আগে আমাকে বার করতে হবে 1/f সমান হচ্ছে 1/v - 1/u। নাহলে বেরোবে কোথা থেকে, আমি তো ফোকাস জানি না, ফোকাসটা আমাকে বার করতে হবে। তো 1/v এর মান কত আছে, আমি -1/80 লিখে দিলাম। আর এটা তো ইনফিনিটি, আমি এটাকে কেটেই দিলাম, মানে এটাকে আমি ছেড়েই দিচ্ছি, কারণ এটা ইনফিনিটিতে আছে। তো 1/f সমান এটা, তাহলে f সমান কী হচ্ছে, -80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটারকে যদি মিটার করি কী হবে, -0.8 মিটার, ঠিক আছে। তো পি সমান আমরা কি জানি, পি সমান হচ্ছে 1/f। তো এখানে 1/f এর জায়গায় -0.8 বসিয়ে দাও। আমি মিটারে করছি কারণ কি, ফোকাস দৈর্ঘ্য সবসময় মিটারে চাই, ঠিক আছে। অপশন দিলেও তোমরা এছাড়া বুঝতেও পারবে। তো 1/0.8, তো 0.8কে যদি ক্যালকুলেশন করি কত হয়, 1.25 ডি। তাহলে এর আনসার কত হলো, -1.25 ডায়োপ্টার। তো এর ক্ষমতা কত, এর ক্ষমতা হচ্ছে -1.25 ডায়োপ্টার, ঠিক আছে। বাস এইভাবে বার করবে যদি এই ধরনের কোশ্চেন দেয়। এটা মায়োপিয়ার ক্ষেত্রে। স্যার হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে কীরকম হবে, চলো নেক্সট আমি তোমাদের আরও দুটো কোশ্চেন রেখেছি, হাইপার মেট্রোপিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা কী লেন্স ইউজ করব না, উত্তল লেন্স ইউজ করব, ঠিক আছে। তো এক্ষেত্রে মনে রাখবে, এখানে বলেছে একজন ব্যক্তি কেবল, আর এখানে প্রবলেম কি, কাছের বস্তুকে দেখতে প্রবলেম হয়, দূরের বস্তু তো ঠিক আছে। তো একজন ব্যক্তি 50 সেন্টিমিটারের বেশি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায়, 50 মিটারের কম রাখলে দেখতে পাবে না। তো এটা হচ্ছে আমার ভি। যদি আমি যেখানেই ধরি না কেন, এটাই ধরি, ভি হচ্ছে আমার সবথেকে দূরে, বলছে 50 সেন্টিমিটারের বেশি দূরের বস্তুকে সে দেখতে পায়। আর 25 সেন্টিমিটারের দূরে রাখা একটা বই পড়ার জন্য তার কি ক্ষমতা সংশোধনমূলক লেন্সের প্রয়োজন। দেখো এখানে 25টা কী বলেছে বলতো, 25টা হচ্ছে ইউ, নিয়ার পয়েন্ট। ইউটা মনে রাখবে, এখানে আমি একবার বলে দিচ্ছি, নিয়ার পয়েন্ট, ঠিক আছে। নিয়ার পয়েন্ট অফ নর্মাল আই, সাধারণ যেটা হয় সেটা আমরা সবসময় কত ধরবো বলো, 25 সেন্টিমিটার নর্মাল আয়ের। আর ভি কোনটা, ভি হচ্ছে নিয়ার পয়েন্ট কার অফ হাইপার মেট্রোপিয়া যার আছে, তার আয়, ঠিক আছে। তো আমাদের সবসময় নিয়ার পয়েন্ট ইউকে আমরা সবসময় কত ধরবো স্যার, -25, অলওয়েজ মাইনাস হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল পজিশান, এটা আমরা এটা কি স্বাভাবিক মানুষের এটা সবসময় থাকবে, ঠিক আছে। আর এটা ইউ, আর তাহলে আমাদের আর ভিটা কি বললাম, ভিটা হচ্ছে নিয়ার পয়েন্ট অফ হাইপার মেট্রোপিয়া, যে আমাদের যে হাইপার মেট্রোপিয়ায় আক্রান্ত, এক মিনিট আমি তোমাদের বোঝাই, দেখো হাইপার মেট্রোপিয়াতে যে আক্রান্ত তার সেটাকে আমরা ভি হিসাবে ধরবো। তাই তোমরাই আমাকে বলো, আমি এখানে ইউ কত নেবো স্যার, ইউটা হচ্ছে স্বাভাবিক মানুষের যে নিয়ার পয়েন্ট, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, তো এটা মাইনাসে নেবো সবসময়, 25 সেন্টিমিটার। আর এই যে ভি আছে না, ভিটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া যে আক্রান্ত তার কত, 50 সেন্টিমিটার, তো আমি এটা কি নেবো, -50 সেন্টিমিটার। তো আমাকে পাওয়ার বার করার জন্য প্রথমত তো এফ এর মান বার করতে হবে। তো এফ এর মান আমি কী করে বার করবো, দেখো একই ফর্মুলা, 1/f সমান 1/v - 1/u। তো 1/vতে কী আছে, -1/50 -1/u, 1/u কত আছে না 25 আছে। তো আমার এখানে কি হবে, -1/25। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি কি হবে, -1/50
প্লাস 1/25, তো এটা ক্যালকুলেশন করলে কত হবে 50, 50 1 50, 25 2, তার মানে হচ্ছে 1/50। তাহলে 1/f এর মান কত 1/50, তাহলে f এর মান কত বেরোলো শুধু 50 সেন্টিমিটার, আর 50 সেন্টিমিটার মানে কত 0.5 মিটার। ঠিক আছে, এটা এফ এর মান বেরোলো 0.5 মিটার। তাহলে পি সমান আমরা কি জানি, পি সমান হচ্ছে 1/f, তো 1/f 0. এটা 1, হ্যাঁ 0.5, তো এটা ক্যালকুলেশন করলে কী হবে বলো, উপরে গেলে 5 2 10 মানে 2 হবে, মানে 2 ডায়োপ্টার। এর ক্ষমতা কত হবে 2 ডায়োপ্টার। তো কত ক্ষমতার প্রয়োজন লেন্সের 2 ডায়োপ্টার প্রয়োজন। শুধুমাত্র এখানে এটাই মনে রাখবে, আমি এখানে যখন ফোকাস বার করব তখন আমার ভি আর ইউ লাগে, সমস্যাটা এই জায়গায়। তো এখানে ইউ সবসময় স্বাভাবিক মানুষের যে নিয়ার পয়েন্ট আছে অলওয়েজ -25 ব্যবহার করব, আর এখানে ভি হচ্ছে যেটা আমাকে এখানে বলে দেবে, যেটা এখানে বলে দেবে যে বলছে না 50 সেন্টিমিটারের বেশি দূরের বস্তু দেখতে পায়, তো ওইটা হয়ে যাবে আমার ভি, ওইটা হয়ে যাবে আমার ভি, ব্যাস বাকি তো ইজি। বাকি 1/f সমান 1/v মাইনাস 1/u, এখান থেকে এফ এর মান বার করবো, দিয়ে লাস্টে আমরা এখান থেকে পাওয়ার বার করে নেবো, ব্যাস ইজি ব্যাপার। চলো যদি এটা বুঝতে পারো, আরেকটা কোশ্চেন দিচ্ছি, ওই কোশ্চেনটা করো। চলো এই কোশ্চেনটা করো, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রেই বলেছে, তো আমার এখানে কি হয়ে যাবে, সিম্পল ইউকে আমরা সবসময় কত ধরবো -25 সেন্টিমিটার, আর ভি এখানে কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 75 সেন্টিমিটার, তো আমি কত ধরে নেবো -75 সেন্টিমিটার। তো আমি এখানে যখন ফোকাস বার করব তখন কি বার করবো 1/v মানে -1/75 -1/25, এই তো। তো যদি ক্যালকুলেশন করি -1/75 প্লাস 1/25, এখানে লসাগু 75 মানে 1, 3 মানে 2/75, 2/75, 2/75 মানে তোমরা ক্যালকুলেশন করবে 2/75 মানে এফের মান কত আসবে 75/2, এর ক্যালকুলেশন করলে হবে 37.5 সেন্টিমিটার, আর 37.5 সেন্টিমিটার মানে 0.375 মিটার। তো আমি এখানে পি সমান কি 1/f, তো 1/f মানে 0.375, আর এটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করে দেখবে প্লাস 2.67 ডায়োপ্টার আসছে, আরে নিচে লিখে দিচ্ছি প্লাস 2.67 ডায়োপ্টার, ক্যালকুলেশন করলে এটাই আসবে। ঠিক আছে, তো কোথাও না কোথাও আমার এখানে অ্যান্সার কি বলেছে না, বই পড়ার জন্য তার কত ক্ষমতার প্রয়োজন লেন্সের, না 2.67 ডায়োপ্টার। আরে এই কোশ্চেনগুলো জাস্ট করালাম, এগুলোতে বেশি ঘাবড়াবার কিছু নেই, জাস্ট মনে রাখবে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যেন অ্যান্সার করে আসতে পারো। ঠিক আছে, আর এই ক্যালকুলেশনটা বিশাল কিছু রামায়ণের ব্যাপার নেই, যখনই অপশন দেবে না তখনই তোমরা বুঝতে পারবে যে 2-এর বেশি আছে না 3-এর বেশি আছে, তখনই তোমরা 1-2 লাইন করলেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো এখানে তোমাদের এই চ্যাপ্টারটা হিউম্যান আই পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো তোমাদের বলো, এটাই হচ্ছে আমার মানে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে ক্লাস কেমন লাগছে না লাগছে। ঠিক আছে, আর এর নেক্সট ডে আমরা প্রিজমটা স্টার্ট করবো, আর চেষ্টা করবো প্রিজমটা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়ার। এটা ক্লাসটা হয়তো বড় হয়েছে, অনেকে বলবে স্যার এতক্ষণ ধরে ধৈর্য ধরে রাখাটা খুব প্রবলেম ব্যাপার, কিন্তু কিছু করার নেই, সময় কম আছে, পরিশ্রম করতে হবে, আমি পরিশ্রম করছি, আমার সঙ্গে তোমরা পরিশ্রম করো। ঠিক আছে, তো এখানে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, নেক্সট ডে আমরা স্টার্ট করছি কি প্রিজম চ্যাপ্টার। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের পেড কোর্স কন্টিনিউ চলছে, যদি কেউ চাও, আমাদের যারা খুব সিরিয়াস স্টুডেন্ট আছো, যদি চাও যে স্যার এবছর গ্রুপ ডি এক্সাম আমাদের ক্র্যাক করতেই হবে, তো মাত্র 399 টাকা প্রাইস আছে ব্যাচে, তোমরা এখানে যোগ দিতে পারো। থিওরি ক্লাস তো সেম থাকছেই, তার সঙ্গে গ্রুপ ডির যে 101টা শিফটের 2025-26 এক্সাম হয়েছে তার সায়েন্সের একদম ডিটেলসে এক একটা শিফট ধরে ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেনের আমি অ্যানালাইসিস করছি, এখানে টু বি কন্টিনিউ ক্লাস চলছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার ফুল অ্যানালাইসিস করা হচ্ছে, এবং ক্লাসের সমস্ত পিডিএফ এখানে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, মাত্র 399 টাকা ব্যাচের প্রাইস আছে, চাইলে তোমরা অ্যাড হতে পারো। আর যদি কেউ চাও আমি ফুল ব্যাচ নেবো, তাহলে আর মাত্র 300 টাকা এক্সট্রা লাগবে, মানে 699 টাকা দিয়ে তোমরা সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসে কমপ্লিট ব্যাচ নিতে পারো। আর এছাড়া তোমাদের জানিয়ে রাখি 1 জুন 2025 থেকে 1 জুন 2026 একদম স্পিডি পাবলিকেশনের বাংলা ভাষায় টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসছে, তোমরা চাইলে নিতে পারো, মাত্র 99 রুপিস প্রাইস আছে। এলপি সিবিটি 1 যারা ক্লিয়ার করেছো, এলপি সিবিটি 2 এর পার্টে এখান থেকে তোমরা পুরো কোর্স কমপ্লিট করতে পারো, মাত্র 299 টাকা পার্টে তোমাদের কভার হয়ে যাবে। এছাড়া যাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার আছে তারাও 299 টাকায় পুরো ব্যাচ পেয়ে যাবে। আর 2016 থেকে 2026 পর্যন্ত সায়েন্সের পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ বাংলা ভাষায়, চাইলে নিতে পারো। এবং ম্যাথও নেওয়ার জন্য সিম্পল তোমরা এই যে নাম্বার আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি এখানেই কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেবো, পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেওয়া হবে, বুক চাইলে বইয়ের এখান থেকে অ্যাড্রেসের ফর্মে পাঠানো হবে, সব কিছু এই এখানে জাস্ট মেসেজ করলেই হবে, আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে এখান থেকে সব কিছু করতে পারো। আদারওয়াইজ আমাদের অ্যাপ্লিকেশন আছে,
পেড কোর্স থেকে ডাইরেক্ট পেড কোর্স নিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ বা বুক সেকশন থেকে বই নিতে পারো। এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। আর যদি কোয়ারি থাকে কিছু অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য, যা কিছু থাকে আমি সমস্ত কিছু টেলিগ্রামে তোমাদের আপডেট দিয়ে দিই, ঠিক আছে। তো তোমাদের বাস একটাই কাজ, ক্লাস কেমন লাগছে সেটার জন্য একটা কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, বাস ফ্রেন্ডদের একটু শেয়ার করবে, বাস আর কিছু না। আমি এইভাবেই তোমাদের কন্টিনিউ এইরকমভাবেই তোমাদের ক্লাস দেবো। আর কীভাবে ক্লাস হচ্ছে তোমাদের সামনে আসে দেখতে পাচ্ছ। আর এই পিডিএফগুলো পিপিটিগুলো বানানোর জন্য না প্রচণ্ড পরিশ্রম করতে হয়, এগুলো বলতে হবে না, তোমরা নিজেরাও বুঝতে পারছো, ঠিক আছে। বাস যত বেশি স্টুডেন্ট দেখবে তত ভালো লাগবে। চলো আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখছি, আর পরের ক্লাসে আবারও বলছি প্রিজম চ্যাপ্টারটা স্টার্ট করবো আর চেষ্টা করবো একটা ক্লাসে কমপ্লিট করে দেওয়ার। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।